আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। ওকে, সো কি অবস্থা সবার? কালকে তো দেখা হইলো, নতুন করে আর কি বলবো। আশা করি সবাই ভালো আছো। সো আমরা আজকের লেকচারটা শুরু করি, কারণ আজকের লেকচারটা একটু বড় এবং হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক, আমাদের উপন্যাস। তো সেটা একটু পড়বো। বাট দ্য থিং ইজ, আমাকে আগে একটু বলো যে তোমরা নিজেরাই উপন্যাসটা আগে একবার পড়ছো কিনা। তোমরা নিজেরাই এই উপন্যাসটাকে আগে পড়ছো সেটা একটু জানাও। আচ্ছা, পড়ছো, গুড। হ্যাঁ, যদি তোমাদের নিজেদের আগে উপন্যাসটা পুরোটা পড়া না থাকে তাহলে কিন্তু আমার ক্লাসটা আজকে করতে তোমাদের সমস্যা হবে। সো যারা এখনো পড়ো নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে পুরো উপন্যাসটা একবার রিডিং পড়ো। এই উপন্যাসটার ভাষা অনেক সহজ, না বোঝার মতো কঠিন কোনো কিছু আসলে এখানে নাই। আচ্ছা, আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে তোমাদের যেই উপন্যাসটা আছে সেই উপন্যাসটা থেকে কিন্তু তোমাদের যে প্রশ্ন আসবে সেটা কিন্তু সৃজনশীল না, সেটা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসবে। এমসিকিউর কথাও কিন্তু তোমাদের বোর্ড কর্তৃক যেই সিলেবাস বা যেই ইয়াটা দিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের এমসিকিউর কথাও বলা নাই, আবার হচ্ছে আমাদের সৃজনশীলের কথা বলা নেই। বলা হয়েছে যে এখান থেকে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন হয়। তো বর্ণনামূলক প্রশ্নগুলো কিরকম হয়, 5 নম্বরে বর্ণনামূলক প্রশ্নের জন্য আসলে কতটুকু লিখতে হয়, সেই জিনিসগুলো আমরা এখানে দেখার চেষ্টা করব। যে 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তোমাকে লিখতে হবে হচ্ছে সেখান থেকে 2টা, এবং প্রত্যেকটার জন্য নাম্বার হচ্ছে 10। ঠিক আছে, সো 2টা বর্ণনামূলক প্রশ্ন 2 × 10 = হচ্ছে তোমাদের 20। 4টা থেকে 2টা লিখতে হবে। ঠিক আছে, সো এক একটা বর্ণনামূলক প্রশ্নের নাম্বার যদি 10 হয় তাহলে সেখানে তোমার লিখতে হবে কতটুকু, এটা তো তোমার মোটামুটি আন্দাজ থাকা উচিত, রাইট? তাহলে 30, 50 আর 20 টোটাল তোমার 100 নাম্বার আর কি এখানে হয়। হ্যাঁ, 1971 সবটুকু পড়বা, নিজেরা না পড়লে ক্লাস বুঝতে খুব প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, সো এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেটা মাথায় রেখে আমরা কিন্তু উপন্যাসটা পড়বো। এখান থেকে কোনো সৃজনশীল থাকতেছে না সোফার। আচ্ছা, এর আগে পরীক্ষার আগে যদি আবার পরিবর্তন হয় তাহলে তো কিছু করার নাই। ফার্স্ট হচ্ছে আমরা একটু কবি পরিচিতি বা উপন্যাসিক পরিচিতি, লেখক পরিচিতি যেটাই বলি একটু পড়ি। উপন্যাসিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের উপন্যাস সম্ভবত তোমরা কম বেশি সবাই পড়ছো, উপন্যাস বলো বা অন্যান্য যে ওনার লেখাগুলো থাকে সেগুলো সম্ভবত পড়ছো। সো হুমায়ুন আহমেদ আমাদের পরিচিত একজনই, আমাদের বাংলাদেশের একটা জেনারেশনকে আসলে বই পড়ার জন্য অনুপ্রাণিত করার পেছনে তার একটা অবদান আছে। তার যে সৃষ্টি করা ক্যারেক্টার গুলো, হিমু, রূপা টাইপের যে ক্যারেক্টার গুলো, এগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত, এখন পর্যন্ত আমরা এই ক্যারেক্টার গুলোকে রিক্রিয়েট করি, মনে রাখি। আচ্ছা, সো ওনার সম্পর্কে কথাবার্তা বলা আছে। উনি প্রথমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি শুরু করছিলেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে টিচিং টিচিং করছেন। তারপরে হচ্ছে তিনি ওখান সব জায়গা থেকে শেষ করে তিনি সাহিত্য, নাটক, সিনেমা এগুলো নিয়ে হচ্ছে তিনি কাজ করা শুরু করেন। তিনি যে শুধু সাহিত্য রচনা করতেন তা না, তিনি কিন্তু অনেক ধরনের টিভি নাটক, মুভি এগুলো তিনি কিন্তু বানাইছেন। সো তার উল্লেখযোগ্য রচনাবলীর কথা বলা আছে। উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে তুমি হচ্ছে বৃহৎ পটভূমিতে রচিত যে উপন্যাসগুলো আছে, কবি, জোছনা জননীর গল্প, এই নামগুলো একটু ভালো করে খেয়াল রাখতে পারো। পাশাপাশি তার ছোট উপন্যাস বা নভেলা, আমরা জানি যে আয়তনে ছোট যে নভেলগুলো বা উপন্যাসগুলো সেগুলোকে বলা হয় নভেলা। সো কিছু ছোট উপন্যাসের কথা বলা আছে, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এরকম কিছু, আগুনের পরশমণি, এই নামগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নামগুলো রাখতে পারো। এবং এই কিছু উপন্যাস থেকে কিন্তু চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, যেমন আমার আছে জল, এটা নিয়ে কিন্তু একটা বিখ্যাত চলচ্চিত্র আছে, তোমরা অনেকেই হয়তো বা দেখছো, খুব সুন্দর, তিনিই বানাইছেন, খুব সুন্দর করে আসলে এই মুভিটা তৈরি করা। এর পাশাপাশি যে দেখো তার তৈরি করা জনপ্রিয় চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র, এদেরকে কেন্দ্র করে অনেকগুলো কাহিনী রচনা করেছেন তিনি। আর তার সম্পর্কে কিছু বিশেষ তথ্য দেওয়া আছে, তিনি দেশ বিদেশে বিপুলভাবে নন্দিত এবং পুরস্কৃত হয়েছেন। তিনি মারা যান হচ্ছে 2012 সালে, আমরা এই ঘটনাটা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, কথা সাহিত্যিক কি? কথা সাহিত্যিক মানে হচ্ছে যারা মূলত গল্প এবং উপন্যাস রচনা করেন তাদেরকে আমরা বলি হচ্ছে কথা সাহিত্যিক। আচ্ছা, ঠিক আছে মুস্তাকিম, সমস্যা নাই, আবার হবে, কোনো প্যারা নাই, চিল। আচ্ছা, উপন্যাসের আগে যে কথা লেখা আছে ওগুলো পড়তে হবে কিনা? হ্যাঁ, পড়তে হবে, আমি বলে দিচ্ছি। সো আমরা উপন্যাসটাতে যাওয়ার আগে, উপন্যাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখার আগে, আমরা এই উপন্যাসের শুরুতে কিছু কথাবার্তা বলা আছে, সে কথাবার্তাগুলো যেগুলো আমার দ্বারা তোমাদেরকে বলে দেওয়া উচিত সেগুলো একটু বলে দিই। আচ্ছা, সো প্রথমত আমরা যে জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে সাহিত্যের কিছু রূপ থাকে। সাহিত্যের রূপ, রূপ মানে হচ্ছে প্রকারভেদ। সাহিত্যের রূপ অনেকগুলো থাকে, তবে আমরা 5টাকে প্রধান ধরি। অনেকগুলো থাকে, তবে আমাদের কাছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা 5টা রূপকে প্রধান ধরি, আরো অনেক অপ্রধান রূপ এখানে আসলে থাকে।
তো সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের কবিতা, তারপরে হচ্ছে গল্প, তারপর হচ্ছে প্রবন্ধ, তারপর ধরো উপন্যাস, নাটক, এরকম 5টা প্রধান রূপ আমরা পাই। এর বাইরে আরো কিছু রূপ থাকে। তো এর মধ্যে উপন্যাস যেটা, সেটা হচ্ছে কম্পারেটিভলি আমাদের আধুনিক কালের একটা সাহিত্যের রূপ। অর্থাৎ এই নাটকগুলো বা মানে কবিতা, এগুলো অনেক আগের যুগের থেকে লেখা হয়ে আসলো। যেমন ধরো আমাদের প্রাচীন যুগের সাহিত্য নিদর্শনগুলোর মধ্যে আমরা কাব্যের একটা পরিচয় পাই। তারপর প্রাচীন মধ্যযুগের ক্ষেত্রে আমরা নাটকের একটা ব্যাপার দেখতে পেতাম, যে নাটক হচ্ছে মূলত একটা দৃশ্য কাব্য, যেটাকে আসলে অভিনয় করে দেখানো হতো। তো সেই তুলনায় কম্পারেটিভলি উপন্যাস কিছুটা আধুনিক যুগের একটা সাহিত্যকর্ম হিসেবে আমাদের কাছে পরিচিত হয়। সো এই জায়গাটা আমরা এখান থেকে একটু মনে রাখতে পারি। এবং এটা মনে রাখতে হবে যে উপন্যাসের মধ্যে কিছু বিষয়বস্তু থাকে। যেমন উপন্যাসের থাকে হচ্ছে আমাদের কাহিনী থাকে, যে কাহিনীকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্লট। কাহিনী বা প্লট থাকে। এখানে কিছু চরিত্র থাকে, একটি বা একাধিক চরিত্র থাকে। একটি চরিত্রওয়ালা উপন্যাসও আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে একাধিক চরিত্র থাকে। এখানে ঔপন্যাসিকের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনের আমরা একটা ভাব হচ্ছে দেখতে পাই। এরকম বেশ কিছু উপাদান নিয়ে আসলে আমাদের এই উপন্যাসগুলো তৈরি হয়ে থাকে বা লেখা হয়ে থাকে। ঠিক আছে, কাহিনী, প্লট, চরিত্র, উপন্যাসের জীবন দর্শন, এরকম আরো কিছু ব্যাপার আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, তো চরিত্রের মাধ্যমে, চরিত্রের কথোপকথনের মধ্য দিয়ে আমরা মূলত এই উপন্যাসের ঘটনাগুলোকে সামনের দিকে এগোতে দেখি। ভাষা সাহিত্যিক মানে হচ্ছে যারা মূলত সাহিত্য মানে সাহিত্যের পাশাপাশি বাংলা ভাষা বা যে কোনো ভাষা নিয়েও চর্চা চালান, তাদেরকে আমরা ভাষা সাহিত্যিক বলে থাকি। আচ্ছা, তো এই উপন্যাসের অনেক ধরনের বিষয় থাকে। ধরো কাহিনী বা প্লটের মধ্যে অনেক ধরনের বিষয় নিয়ে তুমি হচ্ছে উপন্যাস তৈরি করতে পারো। সে বিষয় হতে পারে তোমার ব্যক্তিগত, সে বিষয় হতে পারে গ্রামীণ পটভূমিতে লেখা, সে বিষয় হতে পারে নগর জীবনের পটভূমিতে লেখা। ঠিক এরকম আমরা আজকে যে উপন্যাসটা পড়বো, সেই উপন্যাসটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বা পটভূমিতে বা কোনো যুদ্ধকালীন প্রেক্ষাপটে লেখা উপন্যাসের একটা ধারণা আমাদেরকে হচ্ছে এখানে দেয়। তবে এই উপন্যাসের ঘটনা বা বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু উপন্যাসের সংক্ষিপ্ত, বাংলা উপন্যাসটা আসছে কোত্থেকে সেটা একটু বলি। অনেকে মনে করে থাকে যে আমাদের একজন বিখ্যাত সাহিত্যিক আছেন, আমরা বলি যে হানা কাথরিন। হ্যাঁ, এই হানা কাথরিনের একটা উপন্যাসকে অনেক সময় আমরা মনে করে থাকি যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। ওই উপন্যাসটার নাম হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। ফুলমণি ও করুণার বিবরণ, এটাকে আমরা মনে থাকি যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। বাট সবাই এটাতে একমত পোষণ করেন না। অনেকে বলে থাকেন যে প্যারীচাঁদ মিত্রের যে আলালের ঘরের দুলাল আছে, সেটার মধ্যেও তারা হচ্ছে উপন্যাসের একটা কি বলে প্রভাব তারা হচ্ছে খুঁজে পাইছেন। কিন্তু সবাই আবার এটা তো একমত করেন না যে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল সার্থক উপন্যাস, এটাও কেউ একমত হন না। তবে মোটামুটি সবাই যে বিষয়টা একমত হয়েছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, যেটার নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী, সবাই মোটামুটি এটাতে একমত যে এটা একটা সার্থক উপন্যাস হয়েছে। এবং এই কারণে আমরা এটাকে বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে আমরা এটাকে কাউন্ট করি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বা উপন্যাসের লক্ষণ আছে হচ্ছে আলালের ঘরের দুলালে। তবে সার্থক উপন্যাস যদি তোমাকে জিজ্ঞেস করে কখনো কোথাও, তুমি বলবা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস। তাহলে এই কথাগুলো তোমার উপন্যাসের এই শুরুর জায়গাটায় আছে। তারপর আমাদেরকে দেখানো হয়েছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরে আসলে কারা বাংলা সাহিত্যে উপন্যাস আসলে রচনা করছেন। সেখানে আমরা দেখি যে বঙ্কিমের পরের যে জেনারেশন, সেখানে আমরা রবীন্দ্রনাথকে পাই। রবীন্দ্রনাথের পরে আমরা হচ্ছে শরৎচন্দ্রকে পাই, যে শরৎচন্দ্র বাংলা উপন্যাসের অনেক জনপ্রিয় একজন সাহিত্যিক। কেন জনপ্রিয়? কারণ তুমি খেয়াল করে দেখো, রবীন্দ্রনাথ লিখছেন, শরৎ লিখছেন, নজরুলও 3টে উপন্যাস লিখছেন, তারপরে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এরাও অনেক উপন্যাস লিখছেন। তবে শরৎচন্দ্রের যে উপন্যাসগুলো তিনি লিখছেন, গৃহদাহ, দেবদাস থেকে শুরু করে আরো, তার উপন্যাসগুলো খুবই জনপ্রিয়তা পেত। অর্থাৎ যখন তিনি একটা উপন্যাস লিখতেন বা একটা উপন্যাস প্রকাশ হতো, তখন যে কোনো শ্রেণী পেশা বয়সের মানুষই হচ্ছে উপন্যাসটাকে একসেপ্ট করতো, খুব ভালোভাবে একসেপ্ট করতো। এবং তিনি তৎকালীন সময়ের সমাজের বিভিন্ন বাস্তবতাকে তুলে ধরতেন। সো শরৎ একটা জনপ্রিয় উপন্যাসিক হিসেবে আমাদের বাংলা সাহিত্যে এখন পর্যন্ত সর্বাধিক জনপ্রিয় বলা হয়। তো এখানে আমরা বঙ্কিমের পরের জেনারেশন হিসেবে আমরা পাচ্ছি, মানে পরের ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি
রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাচ্ছি, শরৎচন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি, 3 বন্দ্যোপাধ্যায়কে, যারা বাংলা উপন্যাসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। ঠিক আছে, 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা বিভূতিভূষণ, তারাশঙ্কর আর মানিক বন্দ্যোপাধ্যায় এদের নাম পাই। সো এরপরে ধীরে ধীরে হচ্ছে অনেকেই আসছেন অদ্বৈত মল্লবর্মণ থেকে, আরো অনেকে আসছেন, এবং আমাদের বর্তমানে অনেকেই হচ্ছে এখন উপন্যাস রচনা করেন। বাট হাত ধর মানে শুরুটা হয়েছিল হচ্ছে বঙ্কিমচন্দ্রের হাত ধরে, এটা আমরা একটু এখান থেকে মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে আমরা আমাদের উপন্যাসের শুরুর অংশগুলো নিয়ে তাহলে কথাবার্তা বলছি, যে শুরুর অংশগুলোতে তুমি কি দেখবা। আচ্ছা ঠিক আছে তাহসিন, তুমি ওয়েলকাম, কইরো, এটা সমস্যা নাই। উপন্যাস থেকে এমসিকিউ আসবে না ইমন, উপন্যাস থেকে এমসিকিউ আসার কথা এখন পর্যন্ত সোফার বলা হয় নাই। বাহ মুনাওয়ার, জেনে ভালো লাগলো যে তুমিও একই জায়গা থেকে। আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে উপন্যাসের প্রথম দিককার কথাবার্তা। আমরা কি বলছি, আমাদের উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে। বর্ণনামূলক প্রশ্ন কিরকম, 4টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 2টা লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। তার মানে তোমাকে এমন ভাবে লিখতে হবে একটা প্রশ্ন যাতে তুমি 10 নাম্বার পাও। যেমন সৃজনশীলে 10 নাম্বারের জন্য যতটুকু লিখতা, 2 পেজ 3 পেজ 4 পেজ, ওরকম একটা 2 থেকে 3 পেজের কথা মাথায় রেখে তোমার হচ্ছে এই বর্ণনামূলক প্রশ্নগুলো লিখতে হবে। তো বর্ণনামূলক প্রশ্ন কেমন আসে এটা আমরা একটু পরে দেখবো। আগে আমরা উপন্যাসটা নিয়ে একটু কথাবার্তা বলি, যে উপন্যাসের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। আচ্ছা, সো উপন্যাসটার মধ্যে প্রথমত অনেকগুলো চরিত্র আছে, অনেকগুলো চরিত্র। যে কোনো উপন্যাসে একাধিক চরিত্র থাকে, একটা চরিত্র থাকে, বাট একাধিক চরিত্রই আলা উপন্যাসে আসলে বেশি। সো এখানে আমরা যে উপন্যাসটাকে দেখতেছি 1971 নামের যে উপন্যাসটা, সেই উপন্যাসটা আমরা একটা যুদ্ধের কাহিনী দেখি। তবে আমরা এখানে রফিক নামের একটা ছেলেকে দেখি, যে রফিককে আমরা বলতে পারি কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র। রফিককে আমরা বলতে পারি যে রফিক হচ্ছে আমাদের এই উপন্যাসের একটা প্রধান চরিত্র। তো রফিককে প্রধান চরিত্র বলার কারণ কি, রফিকের মধ্যে কি এমন ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা দেখছি যে এখানে এমন একটা গ্রামের কথা বলা হচ্ছে, যে নীলগঞ্জ গ্রাম নামে একটা গ্রামের কথা এখানে বলা হয়েছে, নীলগঞ্জ গ্রাম। তো নীলগঞ্জ গ্রামটার অবস্থান কোথায়, নীলগঞ্জ গ্রামটার অবস্থান হচ্ছে ময়মনসিংহ ভৈরব লাইনের নান্দাইল রোডের কাছাকাছি একটা জায়গায়, যেটাকে আমরা ধরে নিচ্ছি একটা প্রান্তিক জায়গা, যেখানে সহজে কেউ যোগাযোগ করতে পারে না। অর্থাৎ আমরা যেই গ্রামগুলোকে একদম বলি যে প্রান্তিক অঞ্চলের গ্রাম, বা একেবারে অজপাড়াগা যেটাকে আমরা বলি। সো দেখো, স্বাভাবিকভাবেই যখন একটা মিলিটারি বা পাকিস্তানিরা বা যে কোনো মানুষ আসবে বা কোন একটা জায়গায় থাকবে, নতুন জায়গায় আসবে, তারা প্রথমে কোথায় যাবে, শহরে। তারপরে তারা যদি ধীরে ধীরে গ্রামে যায়, তাহলে গ্রামেরও তো কিছু লিমিটেশনস আছে। একেবারে প্রান্তিক একটা গ্রাম হচ্ছে আমাদের এই নীলগঞ্জ গ্রাম। সো অনেক জায়গায় এরকম অনেক সময় মিলিটারিরা আসলেও নীলগঞ্জ গ্রামটা যেহেতু রাস্তাঘাট ওরকম একদমই ভালো না, এবং অনেকটা দূরে, মূল গ্রাম থেকে অনেক অনেক দূরে, সো ধরেই নিচ্ছে যে নীলগঞ্জের মানুষরা কিছুটা সেফ, নিরাপদ। বাট ঘটনাক্রমে দেখা গেল যে নীলগঞ্জ গ্রামেও আসলে পাকিস্তানি মিলিটারিদের একটা আবির্ভাব ঘটলো। এবং এই মিলিটারিদের আবির্ভাবের মধ্যে আমাদেরকে এখানে কিন্তু অনেকগুলো মিলিটারির নাম বলা হয় না, অনেকগুলো রাজাকারের নাম বলা হয় না, এই চরিত্রটা খুব সংক্ষিপ্ত করে রাখা হয়েছে। এখানে আমরা একটা ব্যক্তিকে পাই, যে ব্যক্তির নাম হচ্ছে মেজর এজাজ। এই মেজর এজাজ নামে ওনাকে পুরোটা জায়গায় পরিচয় দেওয়া হয়েছে। তো মেজর এজাজ এবং রফিক, এই দুজন হচ্ছে আমাদের এই উপন্যাসটাকে এগিয়ে নিয়ে গেছে। এর বাইরে আমরা আরো অনেক চরিত্র পাই, বাট প্রধানত আমরা হচ্ছে প্রধান চরিত্র পাই রফিককে, আর এখানে মেজর এজাজকে পাই। সো ঘটনাটা কি ঘটে, ঘটনাটা ঘটে হচ্ছে মেজর এজাজ সন্দেহ করতেছেন যে এখানে কিছু সংখ্যক, আমরা যেটাকে মুক্তিযোদ্ধা বলি বা আমরা যেটাকে হচ্ছে যোদ্ধা বলি, বিপ্লবী বলি, যাই বলি না কেন, তারা এখানে হচ্ছে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছেন। এবং গ্রামের মানুষরা এটা সম্পর্কে জানে যে জঙ্গলের মধ্যে যে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে, এটা গ্রামের মানুষরা জানে এবং গ্রামের মানুষরা সহযোগিতা করতেছে। স্বাভাবিক, তোমার গ্রামের জঙ্গলে কিছু মানুষ লুকায় আছে, তাহলে এই মানুষগুলো খাওয়ার জন্য যে খাবার দরকার তাদের যে এখানে আছে, এটা তো অবশ্যই গ্রামের মানুষরা কেউ না কেউ জানে, না জেনে তো সম্ভব না। তো মিলিটারি এজাজ যখন প্রথম গ্রামে আসলো, আসার পরে তার সন্দেহ হলো যে এই মসজিদের যিনি ইমাম আছেন তিনি, এবং যিনি মাস্টার আছেন, শিক্ষক, তিনি, এই দুইজন ব্যক্তির উপর হচ্ছে আমাদের মিলিটারিদের সন্দেহ হয় যে এই দুজন ব্যক্তি হচ্ছে একটু শিক্ষিত টাইপের আছে, বা এরা একটু মানে গ্রামের থাকে না যে কিছু চরিত্রকে তুমি একটু চোখে পড়ার মতো চরিত্র, তো এরকম দুইটা চরিত্র তিনি খুঁজে বের করলেন। একজন হচ্ছে মাস্টার, আর একজন হচ্ছে আমাদের ইমাম। তো এই মাস্টার এবং ইমামকে তারা হচ্ছে ধরে নিয়ে গেলেন, আটকায় রাখলেন, তাকে ছাড়লেন না, বিভিন্ন ভাবে নির্যাতন করলেন, কাউকে শারীরিক নির্যাতন, কাউকে মানসিক নির্যাতন। যেমন মাস্টারের ক্ষেত্রে আমরা শুধু দেখেছি শারীরিক নির্যাতনের থেকে বেশি হচ্ছে তাকে মানসিক ভাবে নির্যাতন করা হয়। ইমামকে তো ধরো চড় দেওয়া হয় বা মারটার দেওয়া হয়। আর মাস্টারের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই, তোমরা যারা পড়ছো তারা রিলেট করতে পারবা যে তাকে কিন্তু এক ধরনের মানসিক নির্যাতন দেওয়া হয়। সে একজন কবি, সে কবিতা লিখতে পছন্দ করে এবং তার বেশিরভাগ কবিতা হচ্ছে প্রেমের কবিতা। সে একজনকে পছন্দ করে, মালা, তাকে পছন্দ করে, তাকে ভালোবেসে সে কবিতা লেখেন। এবং মিলিটারিটা জানতে পারার পরে আমাদের এই শিক্ষককে বা মাস্টারকে
এই মেয়েটিকে কেন্দ্র করে, মালাকে কেন্দ্র করে তাকে বিভিন্নভাবে মানে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। এবং মিলিটারি এজাজ এমন একটা ভাবে আমাদের বাঙালিদেরকে উপস্থাপন করতেছে যে বাঙালিরা হচ্ছে অনেকটা কুকুরের মতো, তাদের কোনো লাজ লজ্জা ভয় এগুলো মানে ভয় আছে কিন্তু লাজ লজ্জা তাদের নাই, এরকম ভাবে তিনি হচ্ছে বাঙালিকে কি করার চেষ্টা করতেছেন, উপস্থাপন করার চেষ্টা করতেছেন। এবং তিনি ধরে নিয়ে আসছেন, তাদের মুখ থেকে কথা বের করার চেষ্টা করতেছেন, কারণ তারা হয়তো তিনি ধরে নিছিলেন মিলিটারি যে এই ইমাম এবং স্কুল মাস্টার এই জঙ্গলে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে হয়তো বা কিছু জানে। বাট আপাত দৃষ্টিতে আমরা পরবর্তীতে যেটা দেখতে পাই, রিয়েলিটি হচ্ছে যে এই ইমাম এবং এই মাস্টার এই গ্রামের মানুষ না হয়। মাস্টার আসছে এই গ্রামে চাকরি করতে, ইমাম আসছে এই গ্রামে ইমামতি করতে, তারা এই গ্রামের লোক না, তারা বাইরের লোক হয়। গ্রামবাসী তাকে কখনোই বিশ্বাস করে নাই তাদেরকে, এবং তাদের কাছে নিজেদের এই অভ্যন্তরীণ কথাগুলো শেয়ারও করে নাই। তাহলে গ্রামবাসীরা জানতো যে এখানে জঙ্গলের মধ্যে বা একটা জায়গায় মুক্তিযোদ্ধারা লুকায় আছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে খাবার পর্যন্ত পাঠাইছে, 3 দিন খাবার পাঠাইছে। সো তারা সবই করছে, মুক্তিযোদ্ধাদেরকে হেল্প টেল্প সবই করছে, কিন্তু যেই 2জন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে ওই 2জন ব্যক্তি হচ্ছে কোনো কিছু আসলে জানে না। সো জয়নাল বলে যে ব্যক্তি, সে দেখা যায় যে সবকিছু জানে। তো তাকে যখন ধরে, তাকে যখন মিলিটারি জিজ্ঞাসাবাদ করে এজাজ, তখন তার মুখ থেকে আমরা দেখি প্রত্যেকটা সত্য ঘটনা চলে আসে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যখন উপন্যাসটা পড়া শুরু করি, তোমরা যারা যারা শুরু করছো, আমি এটা এক ধরনের, এটা কি বলে, স্পয়লার দিয়ে দিচ্ছি, যে আমরা যখন এটা শুরু করি উপন্যাসটা পড়া, তখন আমরা দেখি যে আমাদের যেই রফিক আছে, এই রফিককে আমাদের কাছে মনে হয় একটা রাজাকার টাইপের ক্যারেক্টার। রাজাকার কি? রাজাকার বলতে আমরা যেটা বুঝি, রাজাকারের মূল অর্থ তো হচ্ছে ধরো স্বেচ্ছাসেবী, বাট আমরা কি বুঝি রাজাকার বলতে? আমরা বুঝি যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যেই শ্রেণীর মানুষগুলো পাকিস্তানি মিলিটারিকে সহযোগিতা করেছে, যে মানুষগুলো আমাদের উপর, বাঙালিদের উপর, বাংলাদেশের মানুষের উপর যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ টর্ষণ এগুলো চালাইছে, তাদেরকে আমরা বলি রাজাকার। সো তুমি যখন উপন্যাসটা শুরু করো তখন তোমার রফিককে এরকম রাজাকার টাইপের মনে হয়, এবং আমিও তোমাদের থেকে ব্যতিক্রম না। আমারও মনে হয়েছে যে রফিক হচ্ছে যেহেতু এজাজের সহযোগী, মিলিটারির সহযোগী, তাহলে ও মিলিটারিদেরই টাইপেরই কেউ, অর্থাৎ রাজাকার হবে। বাট ধীরে ধীরে আমরা যখন উপন্যাসের মাঝামাঝি বা শেষের দিকে আসি, তখন আমরা কিন্তু রফিক চরিত্রের কিছু পরিবর্তন দেখতে পাই, এবং আমরা একদম শেষে গিয়ে জানতে পারি যে রফিক অ্যাকচুয়ালি রাজাকার তো নাই, উল্টা রফিক হচ্ছে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের সহযোগী, যে কিনা গোপনে এই মিলিটারি এজাজের সাথে থেকে থেকে এজাজের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছে, সেই তথ্যগুলো মুক্তিযোদ্ধাদেরকে দিচ্ছে। এবং এজাজ যখনই মুক্তিযোদ্ধাদের এগেইনস্টে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো কাজ করতে যাচ্ছে, তখনই এই রফিক তাকে বিভিন্নভাবে বুঝায় টুঝে ওই কর্মকাণ্ডগুলো থেকে সরায় না, মুক্তিযোদ্ধাদেরকে সেফ এক্সিট দিচ্ছে। তাহলে রফিক কাজ করছে মূলত মুক্তিযোদ্ধার সাথে। তবে এখানে তোমাদেরকে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যে এই রফিক কিন্তু একা একজন রফিক না। আমরা যখন বলি যে ভাষা আন্দোলনে আমাদের অনেক শহীদ হয়েছে, রফিক, শফিক, বরকত, এরকম যখন আমরা বলি, তখন কিন্তু আমরা শুধু একজন রফিক, একজন বরকতকে বুঝাই না। রফিক বরকতের পেছনে কিন্তু আরো অনেক অনেক মানুষকে আমরা বুঝাই। আমরা যখন 2-1টা মুক্তিযোদ্ধার নাম বলি, আমরা যখন আমাদের বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বিক্রমদের নাম বলি, তখন শুধু যে ওই মানুষগুলোই শহীদ হয়েছে তা কিন্তু না, এছাড়াও অনেক মানুষ শহীদ হয়েছে। তুমি জুলাইয়ের দিকে তাকাও, তুমি যখন জুলাইয়ে 2-4 জনের নাম বলো, তুমি যখন বলো আবু সাইদ, তুমি যখন বলো মুগ্ধ, এই 2-4 জনের নাম যখন বলো, তার মানে এই 2-4 জনই শুধু শহীদ হয়েছে না, আরো অনেকে হয়েছে। ঠিক একই রকম এখানে যে রফিকের কথা বলা হচ্ছে, যে রফিক আমাদের এক ধরনের মুক্তিযোদ্ধাদের প্রতীকে বা একটা রহস্যময় চরিত্র হিসেবে আমাদের সামনে আসছে, সেই রফিক কিন্তু একা না। এরকম অনেক অনেক রফিক, এরকম অনেক অনেক গ্রামে, এরকম অনেক অনেক ছেলে, এরকম অনেক অনেক যুবক কিন্তু আসলে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে মুক্তিযুদ্ধের জন্য বা যুদ্ধের জন্য লড়াই চালিয়ে গেছে মিলিটারিদের বিরুদ্ধে। তাহলে এই রফিক আসলে একজন না, এই রফিক হয়ে গেছে আমরা, প্লুরাল। ঠিক আছে, ও একটা পুরো একটা জাতির প্রতীক, পুরো একটা ইউনিট অফ মানুষের প্রতীক। এটা আমাদেরকে একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। সো এখানে আর কি কি আমরা পাই একটু আসো দেখি। এখানে বলা হচ্ছে যে এখানে যোগাযোগের সমস্যা অনেক বেশি। আমরা যেটা শুরুতেই বলছি যে এটা এমন একটা অজপাড়াগা যে এখানে আসলে মিলিটারি আসার কথাই না, সাধারণ মানুষ আসলে এখানে ঠেকায় না পড়লে, বিপদে না পড়লে আসবে না, এরকম একটা জায়গা। সো এখানে শীতকালে গরুর গাড়ি চলে, তবে বর্ষায় হাঁটা ছাড়া কোনো উপায় নাই, কারণ বর্ষায় এতটা কর্দমাক্ত পরিবেশ, ওই কর্দমাক্ত পরিবেশে তো আসলে গরুর গাড়ি চলা সম্ভব না, আটকে আটকে যাবে গরুর গাড়ির চাকা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো, আর গ্রামটির পাশেই এক জঙ্গলাবৃত মাঠ এবং একটি জলাভূমির অংশে কৈবর্তদের বসবাস। কৈবর্ত মানে এখানে বোঝানো হচ্ছে জেলেদেরকে। সো গ্রামে তো বিভিন্ন টাইপের মানুষ থাকে, তুমি দেখবা যে একই টাইপের মানুষগুলো একই পাড়ায় থাকে। ধরো একটাকে আমরা বলি জেলে পাড়া, একটাকে আমরা বলি কৃষক পাড়া, একটাকে আমরা বলি হিন্দু পাড়া, একটাকে আমরা বলি মুসলিম পাড়া। অর্থাৎ এই জায়গাটাতে ফিক্সড ওইখানের মানুষ, ওইখানের সেম আচার আচরণের মানুষগুলো ওখানে হচ্ছে
থাকে। সো কৈবর্তদের যে জায়গাটায় বসবাস সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্টের জায়গা, কারণ কৈবর্তরাই আসলে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এখানে বিভিন্ন ধরনের সহযোগিতা বা সেফ নিরাপত্তা, সেফটি সিকিউরিটি দিছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো এরকম দুর্গম, দুর্গম মানে হচ্ছে সহজে গমন করা যায় না, এমন কঠিন, সহজে যাওয়া যায় না, এরকম দুর্গম ও প্রায় বিচ্ছিন্ন একটা জনপদে একদল মিলিটারি এসে স্কুল ঘর দখল করে বসেছে। তোমাদের যদি এমসিকিউ থাকতো তাহলে আমি বলতাম যে কোন কোন জায়গাগুলো আসলে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, বাট যেহেতু তোমাদের প্রশ্নটা বর্ণনামূলক পরীক্ষায় আসবে, তাই তোমাদেরকে আসলে বড় প্রশ্নগুলো কিভাবে লিখবা বা বুঝাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এমসিকিউ হইলে হয়তোবা তোমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো, গুরুত্বপূর্ণ লাইনগুলো এরকম দাগায় দেওয়ার একটা ব্যাপার থাকতো। এখন তুমি থিমটা ক্লিয়ার রাখো, তাহলে তুমি গুছায় লিখতে পারবা। আচ্ছা, হ্যাঁ সাবা, এটা একটা মিস্ট্রিয়াস নোবেল, জয়নাল আসলেই জানে, কারণ জয়নাল না জানলে এভাবে বলতো না, এবং রফিক তখন অন্যদিকে তাকায় থাকতো না। সো জয়নাল কিছুটা হলেও জানে, সংখ্যাটা এক্সাক্ট না হলেও যেটা বলছে সেটা সত্যই ধরে নেওয়া যায়। আচ্ছা, স্পয়লার দেন কেন? আমি তো স্পয়লার দিতেই ক্লাসে আসছি, তোমার উচিত ছিল ক্লাস করার আগে উপন্যাসটা পড়ে ফেলা, তুমি দেরি করছো, ইটস নট মাই ফল্ট। আচ্ছা আসো, তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে মিলিটারিরা স্কুল ঘর দখল করছে। উপন্যাসে সরাসরি যুদ্ধের কোনো ঘটনা না থাকলেও পাকিস্তানি কমান্ডার এজাজ, পাকিস্তানি সৈনিকদের কমান্ডার এজাজ, এজাজ আহমেদের সঙ্গে আমরা দেখি ফুল প্যান্ট এবং নীল রঙের হাফ শার্ট পরা রফিক নামের একটা রহস্যময় যুবক, তার মাধ্যমে মেজর এজাজ লোকজনকে ডেকে জেরা করছেন আর শাস্তি দিচ্ছেন। এই গল্প এগিয়ে নিয়েছে উপন্যাসের গল্প প্রবাহকে। মেজর এজাজের ধারণা জঙ্গলের মধ্যে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে, সৈনিকও থাকতে পারে, আর তা নিয়ে জিজ্ঞাসা এবং শাস্তির গল্প এটি। তার মানে এটা হচ্ছে গল্পটার সামারি। এখানে আরেকটা জিনিস একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যেই গ্রামে আসছে নীলগঞ্জ গ্রাম, নীলগঞ্জ গ্রামে আসার পরে সৈনিক এজাজ, হ্যাঁ যে মিলিটারি, এই এজাজকে যেই ছেলে হেল্প করতেছে রফিক, সে এমন ভাবে হেল্প করতেছে, এমন ভাবে সহযোগিতা করতেছে যেন সে নীলগঞ্জেরই একজন মানুষ। সে নীলগঞ্জের প্রত্যেকটা মানুষকে চিনে, কার বাড়ি কোথায়, কোথায় কে থাকে না থাকে সবকিছু চেনে, এমন ভাবে কথা বলতেছে। কিন্তু গ্রামের যারা মানুষ, ধরো ইমাম, স্কুল শিক্ষক, জয়নাল থেকে শুরু করে গ্রামের এই নীলগঞ্জের যারা অথেন্টিক মানুষ, তারা কিন্তু কেউ রফিককে কখনো দেখে নাই। এটা একটা ইন্টারেস্টিং পার্ট, যে রফিককে গ্রামের কেউ চিনে না, কিন্তু রফিক গ্রামের সবাইকে চিনে, গ্রামের কার বাড়ি কোথায় সবকিছু জানে, ক্যারেক্টার গুলো সম্পর্কে জানে। তাহলে রফিকটাকে, এটা আমাদের কিন্তু প্রথমেই আমাদের মনে একটা সন্দেহ তৈরি করে, কিন্তু আমরা এটাকে এতটা গুরুত্ব দেই না। পরে যখন আমরা আস্তে আস্তে আগাই, তখন আমরা বুঝি আরে ভাই রফিক তো মুক্তিযোদ্ধা, ও তো এই জায়গার সবকিছু জানে, এই জন্যই না ও আসলে এভাবে সবাইকে হেল্প, মানে এজাজকে হেল্প করার অভিনয় করতে পারছে। সো এরপরে আমরা যদি একটু আগাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আমাদের মেজর এজাজ যেহেতু ধারণা করছিলেন যে জঙ্গলের মধ্যে মুক্তিযোদ্ধারা আছে এবং লুকায় আছে, তো উনি যেহেতু সবাইকে ধরে এনে তার কথা বের করার চেষ্টা করতেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে প্রথমে যাদেরকে ধরে নিয়ে যান তারা হচ্ছেন আজিজ মাস্টার এবং মসজিদের ইমাম। আজিজ মাস্টার এবং মসজিদের ইমাম, এটা আমাকে একটু মনে রাখতে হবে। আর আজিজ মাস্টার পছন্দ করতেন হচ্ছে জয়নালের মেয়ে মালাকে, এটা একটু মনে রাখো। আজিজ মাস্টার এবং ইমাম এরা হচ্ছে অন্য গ্রাম থেকে এখানে এসে থাকা শুরু করছে আর কি। সো মেজর শুরুতে এই দুজনকে সন্দেহ করে, নীলগঞ্জ স্কুলের ক্যাম্পে নিয়ে তাদেরকে বন্দি করে রাখা হয়, সেখানে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করা হয়। মেজরের জিজ্ঞাসার প্রশ্ন ছিল ব্যক্তিগত এবং মুক্তিবাহিনী কেন্দ্রিক। ব্যক্তিগত কেন? ব্যক্তিগত কিরকম, যে আজিজকে জিজ্ঞেস করতো সে বিয়ে টিয়ে করছে কিনা, তারপরে কাকে পছন্দ করে, এরকম বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন তাদেরকে করতো, এবং মুক্তিবাহিনী কেন্দ্রিক প্রশ্নও কিন্তু করতো। বন্দি মসজিদের ইমামকে শারীরিক নির্যাতন করা হলেও আজিজ মাস্টারকে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। আমরা উপন্যাসের একটা পর্যায়ে দেখি যে আজিজ মাস্টারকে বলা হয় যে আজিজ মাস্টারকে কি করা হবে, ইদার মরে যেতে হবে, অথবা তাকে পোশাকহীন করে তার যে পছন্দের নারী আছে মালা, জয়নালের মেয়ে, তার সামনে সম্মুখীন করা হবে। তো তখন আমাদের রফিক যখন বলে যে না এই কাজটা করার দরকার নেই বা এরকম কিছু, তখন আমরা দেখি যে আমাদের যেই কমান্ডার আছে এজাজ, সে এজাজ বলে যে দেখেন আপনার কি মনে হয় যে আমাদের আজিজ মাস্টার কি মৃত্যুকে বেছে নিবে, নাকি হচ্ছে উনি এরকম পোশাকহীন ভাবে তার ওই কাজটা করাকে বেছে নিবে, লজ্জাহীনতাকে বেছে নেবে। তখন আমরা দেখতে পাই যে প্রথমে কিন্তু আজিজ মাস্টার রাজি হয় যে ঠিক আছে আমি বেঁচে থাকতে চাই, ফলে আপনি সেকেন্ড যে অপশনটা আমাকে দিয়েছেন আমি সেই সেকেন্ড অপশনটাকে চুজ করব। কিন্তু শেষের দিকে এসে যখন আমরা দেখি যে জয়নালের বাড়িতে আজিজ মাস্টারকে নিয়ে যাওয়া হয় উলঙ্গ অবস্থায়, তখন কিন্তু আজিজ মাস্টার মালার সামনে যখন তাকে উপস্থাপন করানোর প্রসঙ্গ আসে, তখন আজিজ মাস্টার বলে যে না আমি এটা চাই না, আমি প্রথম অপশনটা
চুজ করে নিচ্ছি, আমি লাগলে মারা যাব, বাট তাও আমি এভাবে আমার লজ্জাহীনতার পরিচয় দিতে পারবো না। ফলে তারপরে সে হচ্ছে তার পায়জামা পরে নেয় এবং তাকে তার 10 মিনিটের মধ্যেই, অল্প কিছু সময়ের মধ্যে তাকে কিন্তু বিলের ওখানে নিয়ে তাকে মিলিটারিরা হত্যা করে ফেলে। অর্থাৎ প্রথমে আমরা আজিজ মাস্টারের যে রূপ দেখতে পাই, সেই আজিজ মাস্টারের রূপটা কিন্তু পরবর্তীতে বদল হয়ে যায়। এবং যখন মিলিটারি আস্তে আস্তে জানতে পারে যে আজিজ মাস্টার এবং ইমাম এরা কিছুই জানে না, এদেরকে খালি খালি আমি মানে আটকে রেখে নির্যাতন করছি, আজিজ মাস্টার তো অলরেডি মারা গেছে, তাকে তো তার ডিসিশন নিয়ে নিতে হয়েছে, তো বাকি ছিল ইমাম। ইমামকে পরবর্তীতে হচ্ছে মানে মুক্তি করে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই জায়গাটা আমরা একটু খেয়াল করব যে আমরা যে মেজর এজাজকে পাচ্ছি, এই মেজর এজাজ কিন্তু ইউজুয়ালি যে মিলিটারিদের সৈনিক বা মেজর এরকম টাইপের যেই ক্যারেক্টার গুলো থাকে তাদের মতো অতটা ক্রুয়েল হিসেবে আমাদের কাছে আসে নাই। কেন আসে নাই? তুমি কয়েকটা জায়গায় দেখবা যে আজিজ মাস্টারের প্রসঙ্গে বা হচ্ছে ইমামদের প্রসঙ্গে মেজর এজাজ কিছু কথা বলতেছেন রফিককে। ফর এক্সাম্পল, যে এই যুদ্ধটা যে আসলে করতে হচ্ছে সিচুয়েশনে পড়ে, পরিস্থিতির শিকার হয়ে, এরকম কিছু কথা তিনি বলেন যে এই জায়গায় যদি হচ্ছে মেজর এজাজের জায়গায় এখানকার নীলগঞ্জের মানুষরা থাকতো তখন তারা কি করতো। তারপর আমরা একটা প্রসঙ্গে দেখি যে মীর আলী, তিনি অন্ধ, তার প্রসঙ্গে গিয়ে আমরা দেখতে পাই যে মেজর এজাজেরও এরকম একটা বাবা আছেন পেশোয়ারে যে কিনা অন্ধ, চোখে দেখতে পায় না। সো তার প্রতি তার এক ধরনের মায়া মমতার একটা সম্পর্ক আমরা দেখতে পাই। ফলে এই মিলিটারিটাকে আমরা অ্যাকচুয়ালি পুরোপুরি ভাবে ক্রুয়েলের লেভেলেও আমরা আসলে ফেলে দিতে পারি না। সে জাস্ট তার ওই গোষ্ঠী কেন্দ্রিক যে দায়িত্ব তার উপর অর্পিত আছে, সেই দায়িত্বটাকে সে আসলে পালন করতেছে। আচ্ছা, তো এরপরে আমরা দেখতে পাই যে তাদের জিজ্ঞাসা করে, আজিজ মাস্টার এবং ইমামকে জিজ্ঞাসা করে আমাদের যে মিলিটারি এজাজ, তিনি কিছুই জানতে পারেন না। কৈবর্ত মনাকে আগের একটা খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে তার 11 বছরের ভাইকে সহ প্রকাশ্যে গুলি করে মারা হলো পাকিস্তানি মেজর এজাজের নির্দেশে। এই ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে যখন তাদেরকে এরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজিজ মাস্টার এবং ইমামকে, তারা যেহেতু কিছু জানে না, তারা মুখ থেকে বাইর করবেটা কি? জয়নাল তো কিছুটা জানে, এই জন্য সে বের করতে পারছে। আজিজ মাস্টারও কিছু জানে না, ইমামও কিছু জানে না। এখন ওদের মুখ থেকে কথা বের করতে না পেরে আমাদের মেজর যেটা করলো, মেজর বললো যে ঠিক আছে, আগে একটা খুনের বিষয়ে কৈবর্তেদের জেলে মনা, তার ব্যাপারে চিত্রাবুড়ি হচ্ছে বিচার দিছে, যে চিত্রাবুড়ি বলছে যে কৈবর্ত মনা আমার এরকম এরকম হত্যাকাণ্ড করছে, সো কৈবর্ত মনাকে খুন করবে। এখন কৈবর্ত মনাকে খুন করলে তো তাহলে কৈবর্ত মনা যদি দোষী হয় তাহলে শুধু কৈবর্ত মনাকে হত্যা করার কথা। কিন্তু এজাজ যেটা করে এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে, যে আজিজ মাস্টার এবং ইমাম, এদের মধ্যে নিজের যে ভয়, নিজের যে প্রতিপত্তি, এটা টিকিয়ে রাখার জন্য তার যে 11 বছরের একটা ভাই ছিল, সে ভাইটাকে সহ প্রকাশ্যে গুলি করার নির্দেশ দেয়। সে বলে যে যদি মনা এবং তার ভাইকে এভাবে গুলি করে মারা হয় তাহলে এটা দেখে আজিজ মাস্টার এবং ইমাম বুঝতে পারবে যে মেজর এজাজ সাধারণ ছেড়ে দেওয়ার কোনো লোক না, সত্য কথা যদি স্বীকার না করে তাহলে তাদেরও এরকমই একটা পরিণতি হবে। অর্থাৎ তার ভয়, তার প্রতিপত্তি জাগ্রত করে রাখার জন্য তার যে নিষ্ঠুরতা, তার যে অমানবিকতা, তার যে নির্মমতা, সেটার সে একটা পরিচয় দেয়। তো এরপরে তাকে হত্যা করে ফেলা হয় এবং মেজর বলেন যে এই যে মানুষকে ভয় পাইয়ে দেবার একটা আলাদা আনন্দ আছে, এই বিকৃত মস্তিষ্ক লোকটি আবার এই নৃশংসতাকে বৈধতা দিতে চায়। অর্থাৎ তিনি একটা খারাপ কাজ করছে, কৈবর্ত মনা দোষী হইলে শুধু মনাকে শাস্তি দিবে, তার ভাইকে সহ মারছে। 11 বছরের ছোট ভাই যে খুব ভয় পাচ্ছিল, যে মারা যাওয়ার আগেও ভয় পাচ্ছিল, তার ভাইয়ের কাপড় শক্ত করে ধরেছিল। সো এখানে তিনি আবার বলছেন যে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার একটা আনন্দ আছে। আর এই পুরো ঘটনাটা ঘটানো হয়েছে কেন? আজিজ মাস্টার এবং ইমাম সাহেবের সামনে, যাতে তারা ভয় পায় এবং ভয় পেয়ে যাতে তারা সত্য কথা বলে। ওকে, মেজরের দৃষ্টিতে গ্রামের মানুষগুলোর দিকে তাকিয়ে দেখলে মনে হয় আপাত দৃষ্টিতে তাদের কোনো আত্মসম্মান বোধ নাই। এই আত্মসম্মান বোধ নাই মনে হওয়ার কারণেই কিন্তু আজিজ মাস্টারকে পোশাকহীন করে তার পছন্দের মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছেন হচ্ছে আমাদের এই কি বলে এজাজ। তো এখানে আমরা আত্মসম্মান বোধ যে নেই এটা প্রথমে তার মনে হলো, আমরা পরে দেখি যে এই গ্রামের মানুষের কিন্তু প্রকৃতপক্ষে আত্মসম্মান বোধ আছে। আজিজ মাস্টার মৃত্যুকেও শ্রেয় মনে করেন এবং তিনি মৃত্যুকেও বরণ করে নেন। ঠিক আছে, তিনি জাস্ট ইমাম সাহেবকে সালাম দিয়ে তিনি বের হয়ে যান। তিনি কোনো দ্বিতীয় কথা বলেন নাই, তিনি মাফ চান নাই, তিনি প্রাণ ভিক্ষা চান নাই, তিনি মাথা পেতে নিয়েছেন যে তার এটার বিপরীতে যদি তার মৃত্যু হয়, মৃত্যুও শ্রেয়। তাহলে আমরা বলতে পারি যে তাদের বেসিক্যালি আত্মসম্মান বোধ আছে, যেটা এজাজ প্রথমে বুঝতে পারে নাই। তারা ভীরু মেজর এজাজ গ্রামের মানুষদের মনে করেন কুকুরেরও আত্মসম্মানবোধ থাকে, এদের তাও নেই। এই লাইনটা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবা। এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে যে এই লাইনটা বর্ণনা করো। সো এই লাইনটা কুকুরের আত্মসম্মানবোধ থাকে, এদের তাও নেই বলতে কি বুঝাইছে? প্রথমত, তুমি যখন এরকম কোন উদ্ধৃতিকে অ্যান্সার করবা, দেখো এটা একটা উদ্ধৃতি, কোট আনকোটের মধ্যে লেখা, যে দেখো কোটেশন শুরু হয়েছে,
কোটেশন শেষ হয়েছে। সো এরকম কোনো উদ্ধৃতির যখন তুমি বর্ণনামূলক উত্তর বা যে কোনো উত্তর লিখবা, সেখানে একটা জিনিস অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, সেটা হচ্ছে এইরকম উদ্ধৃতিগুলোর কোটেশন লেখার ক্ষেত্রে আমাদের এটা কে বলছে, কাকে বলছে, কোন প্রসঙ্গে বলছে, এটা ব্যাখ্যা করা লাগে। তো এখানে তুমি যখন এটার এরকম উদ্ধৃতিটার যখন তুমি অ্যান্সার লিখবা, তখন তোমার বলতে হবে কে বলছে, কাকে বলছে, কোন প্রসঙ্গে বলছে। সো এরকম প্রশ্নটা যদি তুমি প্রথমে উত্তর দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা সবচেয়ে পারফেক্ট হবে। এরপরে তুমি যে ব্যাখ্যা করা আসছে, তুমি বলবা কুকুরে আত্মসম্মানবোধ থাকে, এদের তাও নেই। এই উক্তিটা হচ্ছে মূলত মেজর এজাজ গ্রামের মানুষদের সম্পর্কে মনে করেন। তিনি কোন প্রসঙ্গে বলছেন? এই যে আমাদের মাস্টার, আজিজ মাস্টার থেকে শুরু করে এই গ্রামের মানুষদের যেই ভয়, ভীতি, ভয় পেয়ে যাওয়া, এই ব্যাপারগুলো খেয়াল করে তিনি হচ্ছে বলছেন। তারপর তুমি একটা একটা করে ঘটনার উল্লেখ করো, কিভাবে আজিজ মাস্টার এই ঝামেলার মধ্যে পড়লো, কিভাবে আসলে আজিজ মাস্টারের আত্মসম্মান বোধ নেই সেটা মেজর এজাজ জানতে পারলেন। মেজর এজাজ যে দেখলেন যে আজিজ মাস্টার হচ্ছে প্রথমে মেনে নিয়েছেন যে তিনি বেঁচে থাকবেন, কিন্তু তার বিনিময়ে তাকে যদি উলঙ্গ হয়ে পোশাকহীন ভাবে থাকতে হয়, সেটাও সে থাকবে। সো এইটা দেখে কিন্তু আমাদের মেজর এজাজের মধ্যে এই প্রবণতাটা বা এই চিন্তাটা দৃঢ়ভাবে বসে গেছে যে এই গ্রামের মানুষের আসলে খুব একটা আত্মসম্মান বোধ নাই, তারা ভয় পায়, এরকম একটা ব্যাপার। সো তুমি এভাবে করে হচ্ছে ব্যাখ্যাটাকে, অ্যান্সারটাকে সাজানোর চেষ্টা করতে হবে। একজন জিজ্ঞেস করছো যে মীর আলীকে, মীর আলী হচ্ছে একটা অপ্রধান চরিত্র। অপ্রধান বলবো, হ্যাঁ, যুদ্ধের সাথে তার লিটারালি মানে ডিরেক্টলি কোনো কানেক্টিভিটি নাই, রফিক আর এজাজের যেরকম আছে বা আজিজ মাস্টার ইমামের যতটুকু আছে। মীর আলী হচ্ছেন একজন বয়স্ক ব্যক্তি যিনি চোখে দেখতে পান না। তার একটা ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে বদিউজ্জামান বা সংক্ষেপে যাকে বলা হয় বদি, যার একটা ছোট দোকান আছে। তার একটা ছেলের বউ আছে আর একটা ছোট বাচ্চা আছে, পরি। সো এই চারজনকে নিয়ে একটা পরিবার, সাধারণ পরিবার, যে সাধারণ পরিবারে একজন বৃদ্ধ শ্বশুর, ছেলে, তার বউ আর তার হচ্ছে বাচ্চা, এই চারজনকে নিয়ে এই পরিবারটা। সেখানে আমরা দেখি যে মীর আলীর মতো এই অন্ধ ব্যক্তি বা এই ভদ্র লোক, যাই বলি না কেন, উনি হচ্ছেন কিভাবে আসলে উনার জীবনে এই যুদ্ধটা এসেও তিনি যুদ্ধটাকে, মিলিটারিদের গোলাগুলিটাকে তিনি বড় করে দেখছেন না। তার জীবনে অনেক ছোট ছোট ঘটনাকে তিনি বড় করে দেখছেন। ফর এক্সাম্পল, উনি যখন প্রচন্ড ক্ষুধার্ত, তার ঝড়ে তার বাড়ি উড়ে গেছে, তার ছেলের কোনো খবর নাই বদিউজ্জামানের, যে কিনা পানিতে দাঁড়ায় আছে মিলিটারিদের ভয়ে, ঘন্টার পর ঘন্টা সে পানি থেকে উঠে না, তার চোখ রক্ত জবার মতো লাল হয়ে গেছে, তাও সে মিলিটারিদের ভয় পানি থেকে উঠতে পারতেছে না। এবং পুরো উপন্যাস জুড়ে আমরা দেখছি বদিউজ্জামান ওই যে পানিতে নামছে, পানিতেই আছে, মিলিটারিদের ভয় আর উঠতে পারে না ওখান থেকে, ওই ওই ময়লা পানিগুলোই সে হচ্ছে খাচ্ছে। তো পুরোটা উপন্যাসে তার ছেলের কোনো খবর নাই, তার মিলিটারিদের কোনো ভয় নাই, কিছুই নাই। তার জীবনে একমাত্র চিন্তা হচ্ছে যে তার ঠিকঠাক মতো সময় মতো খেতে হবে। সে যদি সময় মতো খেতে না পারে তাহলে তার মন খারাপ হয়ে যায়। তো এই হচ্ছেন মীর আলী ব্যক্তিটা, যে একজন অন্ধ চরিত্র এবং যে আসলে খুব একটা প্রাধান্য বা খুব একটা প্রধান চরিত্র হিসেবে আমাদের কাছে পরিগণিত হয় না। এবং এই মীর আলীকে আমাদের মেজর এজাজ যখন দেখেন, তখন তিনি তাকে সালাম পাঠাইতে বলেন রফিককে। কেন? কারণ এজাজ বলছে যে তার বাবাও এরকম অন্ধ এবং তার বাবাও পাকিস্তানের পেশোয়ারে পশতুন ভাষায় যেখানে কথা বলে, সেখানে তার বাবাও এরকম একটা জায়গায় এরকম বসে থাকেন। এই কথাটা দেখে, মানে মীর আলীকে দেখে মেজর এজাজের তার নিজের বাবার কথা মনে পড়ে গেছে। মীর আলী একটা চরিত্র আর কি, অপ্রধান চরিত্র। আচ্ছা, সো এরপর বলছে গল্পটি আমাদেরকে শেষ পর্যন্ত এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে চাইলেই যুদ্ধ এড়িয়ে যাওয়া যায় না, জীবন হয়ে ওঠে তুচ্ছ। তার মানে তুমি চাইলেই তোমার যুদ্ধটাকে তুমি এড়িয়ে যেতে পারবা না, কারণ যুদ্ধ তোমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দেখো, আজিজ মাস্টার, মসজিদের ইমাম, এরা কেউই কিন্তু এই মিলিটারি নিয়ে কোনো মাথা ঘামাইতে চায় নাই, কিন্তু যুদ্ধ তাদের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে গেছে এবং তখন তাদের জীবনটাকে তুচ্ছ করে তারা তাদের দেশ বা স্বাধীনতাকে তারা হচ্ছে প্রাধান্য দিতে হয়েছে। আচ্ছা, এখানে একটা লাইন এরকম আছে, লাইনটা একটু খেয়াল করবা। সেটা হচ্ছে, আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি, সার্ভাইভালের প্রশ্ন। সার্ভাইভাল মানে হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তোমরা হয়তো শুনছো, বেঁচে থাকা যেটাকে বলে। সো বেঁচে থাকার প্রশ্ন, এ সময় অন্যায় কিছু হবেই। এই লাইনটা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবা, এটা অনেক সময় বর্ণনামূলকে তোমাদের দিতে পারে। সো আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি, সার্ভাইভালের প্রশ্ন, এই সময় অন্যায় কিছু হবে। এটা বলতে কি বুঝাচ্ছে? এটা মূলত আমাদের মেজর এজাজ বলছে রফিককে, যে এই যে মেজর এজাজ বিভিন্ন অন্যায় কাজ করতেছে, এখন এই অন্যায় কাজগুলো কেন করতেছে? কারণ একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে। এখন সে যদি অন্যায় না করে, সে যদি তাদেরকে হত্যা টত্যা না করে, তাহলে মুক্তি বাহিনী তাকে মেরে ফেলবে। অর্থাৎ সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তাকে হচ্ছে এরকম কিছু কিছু অন্যায় করতে হচ্ছে।
হচ্ছে, অর্থাৎ সে খারাপ কাজ করতেছে আবার তার খারাপ কাজটাকে সে জাস্টিফাই করতেছে। ইটস লাইক যে একজন চুরি করলো, চুরি করার পরে সে আবার ওটাকে জাস্টিফাই করতেছে যে আমার কাছে তো এই জিনিসটা না, এই জন্য আমি চুরি করছি। মেজর এজাজের ঘটনাটা অনেকটা এরকম। পৃথিবীতে মানুষের বিরুদ্ধে মানুষের নৃশংসতা ও অপকীর্তিকে এভাবে বৈধতা দেওয়ার চেষ্টাই শুধু চলে না, তাকে শ্রেয় এবং মহত্তর করার চেষ্টা চলে সবসময়। এজাজ এই বিষয়কে আরো উদারভাবে উপস্থাপন করতে আলেকজান্ডারের প্রসঙ্গ আনছেন। তোমরা নিশ্চয়ই জানো যে আলেকজান্ডার একজন বীর, উনি কিভাবে আসলে কি করছেন সেই প্রসঙ্গটাও তিনি এনে এক্সাম্পল দেন যে দেখেন আই এম নট দ্য ফার্স্ট ওয়ান যে এরকম অন্যায় করতেছে, আলেকজান্ডারও তো ছিল। এরকম এরকম অনেকের প্রসঙ্গ তিনি আনেন। আচ্ছা, এরপর আজিজ মাস্টারকে যখন উলঙ্গ করে গ্রামে ঘোরাবার নির্দেশ দিলেন মেজর এজাজ, তখন আজিজ মাস্টার বললেন, মেজর সাহেব আমি মরবার জন্য প্রস্তুত আছি। এই যে মেজরের ধারণা যে এখানকার মানুষের কোনো আত্মসম্মান বোধ নাই, এই ধারণাটাকেই কি করলেন আজিজ মাস্টার পরিবর্তন করে দিলেন। তিনি বললেন যে না, আমি উলঙ্গ হয়ে গ্রামে ঘুরে আমার আত্মসম্মানকে নষ্ট করতে পারি না, এর থেকে বেটার আমি মরে যাব, আমি মরবার জন্য রাজি আছি। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে তাকে আসলে গুলি করে মেরে ফেলা হয়, আমরা গুলির শব্দ শুনতে পাই উপন্যাসে। অসহায় সফদরুল্লাহ অবশেষে তার স্ত্রী ও বোনের চরম অপমান ও নিপীড়নের প্রতিশোধ নিতে এক সুবেদার ও এক রাজাকারের খোঁজে দা নিয়ে নেমে পড়েছে। উপন্যাসের শুরুতে এদেরই ভূমিকা কল্পনা করা যায় নাই। এটা কেন বলছে? কারণ আমরা এই উপন্যাসটার শুরু যখন দেখি, সেখানে আমরা দেখি যে গ্রামের মানুষগুলো প্রচন্ড ভীত, সন্ত্রস্ত। মিলিটারি আসার পরে তারা অনেকটা ভয়ে কাবু হয়ে থাকে। সেই মানুষগুলোই যখন বারবার বারবার তাদের লেজে এরকম মিলিটারি পাড়া দিচ্ছে, তাদের উপর অন্যায় করতেছে, তাদেরকে বিভিন্নভাবে নৃশংসতা করতেছে, তখন এই গ্রামের মানুষগুলো কিন্তু আর ভয় পায় না। তারা জীবনকে তুচ্ছ পরিগণিত করে তারা এই মিলিটারিদের সামনে বাধা হয়ে অনেকটা দাঁড়িয়ে যায়। মিরালি কথা বলা হচ্ছে, মিরালি একজন অন্ধ ব্যক্তি। মিলিটারির উপস্থিতিতে তার খুব একটা প্রতিক্রিয়া দেখা যায় না। তার কাছে ঝড়টা বেশি আতঙ্কের ব্যাপার, কারণ ঝড়ে তার ঘর বাড়ি উড়ে টুড়ে যাচ্ছে। ছেলে বদিউজ্জামান, যাকে এখানে বদি বদি বলে বারবার সম্বোধন করা হয়, মুদি দোকান দিয়ে সংসার চালায়। ছেলের বউ তাকে 3 বেলা খাবার দেয়, এতেই সে খুশি। তার দিন কাটে 3 বছরের নাতনি পরিবানুকে কোলে নিয়ে গল্প করে। অন্যদিকে নিজামের কথা বলা হচ্ছে, নিজাম একজন পাগল, তবে গ্রামের লোকে তাকে আপন করেই রাখে। তার মানে আমি যে তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে আমাদের উপন্যাসের ক্ষেত্রে অনেকগুলো চরিত্র থাকে, কিছু থাকে তোমার প্রধান চরিত্র যারা তোমার উপন্যাসটাকে এগিয়ে নিয়ে যায়, আর কিছু থাকে অপ্রধান চরিত্র। যেমন আমাদের এই উপন্যাসের ক্ষেত্রে মেজর এজাজ, রফিক, এরা হচ্ছে প্রধান চরিত্র। তারপর বিশেষ করে রফিক, তারপর তোমার ধরো আজিজ মাস্টার, ইমাম, এদেরকেও তুমি কিছুটা দেখতে পাবা যে এদের একটা বড় ইম্প্যাক্ট আছে। বাট এই যে মীর আলী, তারপর নিজাম, এগুলো আমাদের এই উপন্যাসের অপ্রধান চরিত্র। তবে আমাদের এই উপন্যাসের পুরো ঘটনাটা বোঝার জন্য নিজাম, মীর আলী এই চরিত্রগুলোকে আমাদের লাগবে, এগুলোকে বাদ দেওয়া যাবে না। সো আমরা এখানে নিজাম বলে যাকে দেখি সে পাগল। তাকে পাগল বলার কারণ আরো একটা এক্সপ্লেনেশন এখানে দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে মিলিটারি দেখে গ্রামের কেউ খুশি হয় নাই, কারণ মিলিটারি তো খুশি হওয়ার জিনিস না, মিলিটারি আমাদের শত্রু টাইপের। সো একমাত্র নিজামই মিলিটারিকে দেখে খুশি হয়। তো এই কারণেও তাকে আমরা পাগল বলে আরো বেশি শিওর হতে পারি। নিজাম যে পাগল, রফিক তা কিভাবে বুঝলো মেজর জিজ্ঞেস করে। সো যখন নিজামকে পাগল বলে রফিক পরিচয় করিয়ে দেয় বা পরিচয় দেয়, তখন মেজর এজাজ জানতে চায় যে রফিক কিভাবে জানলো যে নিজাম পাগল। তখন রফিক তো আসলে সবই জানে, কিন্তু সেভাবে প্রিটেন্ড করলো। কি বললো? সে বলল যে ও মিলিটারি আসায় অত্যন্ত খুশি হয়েছে। মিলিটারি আসায় যে লোক খুশি সে পাগল নয় তো কি? তুমি জাস্ট একটু ইমাজিন করো, তুমি একটা মিলিটারির সামনে দাঁড়ায় আসো, মিলিটারির সামনে দাঁড়ায় মিলিটারিকে বলতেছো যে আপনারা আসায় যে খুশি হয়েছে সে তো একটা পাগল। তাহলে ওই মিলিটারি তোমার উপর কি পরিমাণে রাগ উঠা উচিত, বা মিলিটারি তোমাকে সন্দেহ করা উচিত। তাহলে তুমি কতটা সাহসী হইলে তুমি এত বড় একটা কথা মিলিটারির সামনে দাঁড়ায় মিলিটারিকে বলতেছো যে আপনারা আসায় ও খুশি হয়েছে, তাহলে ও তো একটা পাগল। কেন পাগল? কারণ মিলিটারি আসায় যে খুশি হয় সে পাগল নয় তো অন্য কি? কারণ মিলিটারি তো আমাদের বন্ধু না, আমাদের শত্রু। তো শত্রু আসায় তুমি কেন খুশি হবা? তুমি রাগ হবা, তুমি দুঃখিত হবা, তুমি ভয় পাবা। যেখানে তুমি খুশি হচ্ছ তাহলে তুমি অবশ্যই পাগল। আচ্ছা, তো এগুলাই কিন্তু আসলে এজাজের মনে রফিকের প্রতি একটা একটা করে সন্দেহ ঢুকাই দিছে। প্রথমে কিন্তু এজাজ বুঝতে পারে নাই যে রফিক আসলে মুক্তিযোদ্ধা, পরের দিকে বুঝতে পারছে এবং শাস্তিও কিন্তু দিছে। আমরা দেখছি যে উপন্যাসের শেষে এসে রফিককে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এবং এই রফিককে যেন মিলিটারি এজাজ চেনেন না, অন্য একজন রফিক। ঠিক আছে, এবং শেষ পর্যন্ত অবশ্যই যদিও উপন্যাসে বলে দেয় নাই যে শেষে কি আসলে রফিকের মৃত্যু হয় নাকি হয় না, তবে ইটস সো অবভিয়াস যে যেহেতু ওকে বিলের পানিতে নামাইছে এবং ওর প্রতি তাক করে আছে গুলি, ওকে তো মাফ করার কোনো আর কারণ নাই, অবশ্যই ওকে মৃত্যু বরণ করাইছে। কিন্তু উপন্যাসিক আর কি এটা উল্লেখ করার নাই। বাট আমরা এটা বুঝে নিছি যে না, রফিক আসলে মেরে ফেলা হয়েছে।
আচ্ছা, সো এরপরে আমরা দেখতে পাই যে বলা হচ্ছে যে এই দুই অন্ধ পাগল চরিত্র নীলগঞ্জের দুর্যোগের মধ্যে দুইটা ব্যতিক্রমী চরিত্র, যারা কিনা সবার থেকে আলাদা। আর ব্যতিক্রম ছিল কুকুর, গিরগিটি, শেয়াল, এদের কথা বলা আছে। এবং বলা আছে যে নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে, তারা টের পায়। তোমাকে এই প্রশ্নটা দিয়েও, এই উক্তিটা দিয়েও তোমাকে উদ্ধৃত করে তোমাকে বলতে পারে যেটা বর্ণনা দাও, যে এটার মানে কি। এটার মানে হচ্ছে যে আমরা প্রায় বলি না যে কাক ডাকা, তারপরে হচ্ছে কুকুর ডাকা, এগুলো দেখলে আমরা অনেক সময় ভাবি যে বিপদ আসতে যাচ্ছে। কেন এই কথাটা বলা হয়? মনে করা হয় যে যারা নিম্ন শ্রেণীর এরকম প্রাণী, তারা বিপদ মানুষের আগে টের পায়, ওদের সেন্স অনেক আগে কাজ করে। তুমি দেখবে যে অনেক ধরনের ডিটেকটিভ জায়গাগুলোতে, পুলিশের কাজগুলোতে, র্যাবের কাজগুলোতে তারা কিন্তু এক ধরনের গোয়েন্দা কুকুর টাইপের নিয়ে যায়, যারা গন্ধ শুকে শুকে অনেক কিছু তাদের সলভ করে দেয়। সো এখানে এটাই বলা হচ্ছে যে কুকুর, গিরগিটি, শিয়াল, এই চরিত্রগুলো, এই ক্যারেক্টারগুলো সম্পর্কে বলা হচ্ছে যে এরা নিম্ন শ্রেণীর প্রাণী এবং এরা অনেক আগেই অনেক কিছু বুঝতে পারে, ওরা টের পায়। আচ্ছা, অন্যদিকে মীর আলীর ছেলে বদিউজ্জামান, ডাকনাম বদি, সে মিলিটারির ভয়ে উপন্যাসের শেষ পর্যন্ত পানিতেই নেমে থাকে। পানি থেকে আর ওরে উঠানো যায় না। ও যাইতেছিল মূলত দোকানে। তো দোকানে যাওয়ার পথে এরকম মিলিটারিদের দেখে মাঝপথে হচ্ছে ভয়ে একটা পানিতে নেমে আশ্রয় নেয়। সেই পানি থেকে সে উপন্যাসের শেষ পর্যন্ত উঠতে পারে নাই। এবং প্রথম দিকে তার একটু খারাপ লাগতেছিল, ধীরে ধীরে সেটাতে ইউজ টু হয়ে যায়, তার চোখ রক্ত যাওয়ার মতো লাল হয়ে যায়, তাও সে পানি থেকে ওঠে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে গল্পটা এক পাকিস্তানি মেজর ও এক বাংলাদেশি গ্রামের গল্প। প্রধান চরিত্র রফিক, একজন রহস্যময় যুবক যে মেজর এজাজের সহায়ক হলেও তার জীবন দৃষ্টির সঙ্গে মেজরের দৃঢ় বিরোধ আছে। অর্থাৎ তুমি প্রতিটা স্টেপে দেখবা যে এখানে এজাজ যেটা করতে চাচ্ছে, রফিক সেটার বিরোধিতা করতেছে। এজাজ যখন বলছে যে চলো আমি কৈবর্তদের ওখানে যায় দেখি, তখন রফিক বলছে না, ওখানে যাওয়ার দরকার নেই, ওখানে মুক্তিবাহিনী থাকবে না। অর্থাৎ তারপরে যখন হচ্ছে আজিজ মাস্টারকে উলঙ্গ করে তার শরীরে পাথর বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে, মানে এজাজ বলছে, তখনও কিন্তু রফিক বলছে না, পাথর বেঁধে দেওয়া অপ্রয়োজনীয়, এটার কোনো দরকার নাই। সো তাদের যে চরিত্র, তাদের যে জীবন দৃষ্টি, জীবনকে দেখার যে পথ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটালি অপোজিট বা বিপরীত। আচ্ছা, রফিক আসলে মেজরের সহযোগিতার আড়ালে মুক্তিযুদ্ধের পক্ষে গোপনে তথ্য পাঠাতে থাকে। মেজর এজাজের মুখোমুখি দাঁড়িয়ে একটুও ভীতু না হয়ে নবলব্ধ মানে নতুন করে পাওয়া মনোবল নিয়ে এজাজের আশু ধ্বংসবার্তা মনে হচ্ছে আশু মানে আসতে যাচ্ছে এমন, আশু ধ্বংসবার্তা প্রচার করে রফিক যখন নামতে থাকে বিলের মৃত্যুর দিকে, তখনই আসলে জন্ম নিতে থাকে বদলে যাওয়া এক নতুন বাংলাদেশ। তার মানে রফিকের মৃত্যুর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে একটা নতুন বাংলাদেশের জন্ম হবে। কিভাবে বুঝতে পারি? যখন আমরা দেখি যে আমাদের রফিককে বিলের পানিতে নামানো হয়, তখন কিন্তু আমাদের মেজর এজাজ তাকে কিন্তু অনেক প্রশ্ন করে, তাকে জিজ্ঞেস করে যে তুমি সত্যি সত্যি বলো যে সৈন্যরা বনে লুকিয়ে আছে কিনা, এরকম অনেক কিছু জিজ্ঞেস করে, তুমি ভয় পাইছো কিনা, এরকম অনেক প্রশ্ন করে। তারপর বলে যে এই মুক্তি বাহিনীকে ঝড়ের সময় পালিয়ে গেছে কিনা, তখন ও বলে যে হ্যাঁ পালিয়ে গেছে, এতক্ষণে অনেক দূর চলে গেছে, ওরা সম্ভবত মধুবনের দিকে চলে গেছে, আপনি মধুবনের দিকে যান। তখন মেজর এজাজ বলে যে এমনও তো হতে পারে যে তুমি আমাকে কনফিউজ করার চেষ্টা করছো, ওরা আসলে মধুবনে যায় নাই, ওরা এখনো বনেই বসে আছে। তো এরকম রফিক শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু চেষ্টা করে মুক্তি বাহিনীকে বাঁচানোর বা রক্ষা করার, ঠিক আছে। সো এবং এখানে আরেকটা কথা আমরা এই জায়গাটা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের রফিক জিজ্ঞেস করে যে আপনার কি মনে হয় যে আপনি হচ্ছে বেঁচে যাবেন বা আপনি কি এখানে থেকে যাবেন, আপনার কি কোনো ধরনের মানে মৃত্যু হবে না বা আপনি সেফলি এখান থেকে বের হতে পারবেন, এটা কি আপনার মনে হয়? তো এই প্রশ্নটাতে আমরা বুঝতে পারি যে রফিক বুঝতে পেরেছিল যে মেজর এজাজের এন্ডিংটা ভালো এন্ডিং হবে না, তাকে এখান থেকে বেঁচে ফিরতে দিবে না মুক্তিবাহিনীরা, মেজর এজাজকেও মারা যেতে হবে। সো তার এই যে ধ্বংসবার্তা, আশু বা ভবিষ্যৎ ধ্বংসবার্তা, সেটাই আমরা শেষ পর্যন্ত রফিকের কণ্ঠে হচ্ছে উচ্চারিত হতে দেখি। এবং আমরা দেখি যে কৈবর্ত পাড়া, যেখানে আসলে মুক্তিবাহিনীকে আশ্রয় দেওয়া হয়েছিল বা তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার দাবার, এগুলো আমরা দেখি যে জয়নাল স্বীকার করে যে ওরা হচ্ছে সবাই বনের মধ্যে আছে এবং তাদেরকে হচ্ছে কৈবর্তের লোকরা হচ্ছে সহযোগিতা করে, বনে খাবার নিয়ে যেত, জেলে পাড়া বা কৈবর্ত পাড়ার ওই ব্যক্তিরা ওদের জন্য খাবার নিয়ে যেত। তো এই কারণে কৈবর্তদের উপর মেজর এজাজের রাগ হয়, ক্ষোভ হয় এবং কৈবর্ত পাড়ায় হচ্ছে আগুন লাগিয়ে দেয়। কৈবর্ত পাড়া জল দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকে এবং সবাই সেটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, ঠিক আছে। সো এরপরে আমরা দেখি যে রফিকের প্রসঙ্গে বলে, রফিকের যেই মৃত্যু, সেই মৃত্যুটার প্রসঙ্গে বলে যে আমাদের বুক পর্যন্ত পানিতে গা ডুবিয়ে যখন রফিক বসে থাকে এবং ওই কৈবর্ত পাড়ায় লাগিয়ে দেওয়া আগুন, সে আগুনের আঁচ যখন হচ্ছে
রফিকের কাছে পৌঁছায় তখন মেজর এজাজ তাকে দেখে মনে হয় যে এটা যেন অন্য একটা রফিক। কেন অন্য একটা রফিক? কারণ এই রফিক তো আর সাধারণ ভীত কোনো ব্যক্তি না, এই রফিক হচ্ছে সমগ্র বাংলার সকল মুক্তিযোদ্ধাদের সহযোগীদের একটা প্রতীক হিসেবে আমাদের সামনে উঠে আসছে। সো সাহসী এই রফিককে দেখে আমাদের মেজর এজাজ আসলে চিনতে পারেন না, বুঝতে পারেন না যে কি হচ্ছে আসলে এখানে ঘটনা। সো এরই মধ্য দিয়ে আমাদের উপন্যাসটা শেষ হয় এবং উপন্যাসের শেষে ডিরেক্টলি বলা নাই যে রফিককে গুলি করে হত্যা করা হয়েছে, বাট এটা অবভিয়াস যে রফিককে ওই অবস্থা থেকে বাঁচানোর কোনো কারণ এজাজের নাই, অবশ্যই অবশ্যই ওকে মারা যেতে হয়েছে। সো এই যে পুরো উপন্যাসটা দিয়ে আমরা যেটা বুঝতে পারি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এখানে মেজর এজাজ যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা হচ্ছে মিলিটারিদের একজন সৈনিক বা মেজর, তার উপর যে অর্পিত দায়িত্ব সে অর্পিত দায়িত্বটাকে পালন করতেছে। দায়িত্ব পালন করতে গিয়ে সে যে অন্যায় কর্মকাণ্ডগুলো করতেছে, সে চেষ্টা করতেছে সে অন্যায়গুলোকে বৈধতা দেওয়ার জন্য। তাকে কোনোভাবে ভালো বলা যায় না, খারাপ বলা যায় কিন্তু ভালো বলা যায় না। তার কোনো একটা দুইটা মানবিক বৈশিষ্ট্য দেখে তাকে তুমি ভালো বলতে পারো না, আবার তুমি তাকে হচ্ছে একেবারে নির্মম, নৃশংস বা খুব নেগেটিভ কাতারেও তুমি আসলে ফেলতে পারো না। সো এই চরিত্রটাকে আসলে আমাদের ঔপন্যাসিক সৃষ্টি করছেন এমন ভাবে যে তিনি দেখাতে চাচ্ছেন মূলত আমাদের যুদ্ধকালীন পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল। এবং রফিক যে চরিত্রটা সেটা একটা ইন্টারেস্টিং চরিত্র, রহস্যময় যুবক, যে যুবক নীলগঞ্জের না হয়েও নীলগঞ্জের সবাইকে চেনে, নীলগঞ্জের সবার বাড়ি জানে, সবার সম্পর্কে সবকিছু জানে। এটা সম্ভব হয়েছে কারণ সে এখানকার একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা, এরপর আমরা যে চরিত্র পাই আজিজ মাস্টার, ইমাম, এরাও অনেক গুরুত্বপূর্ণ, এরাও মুক্তিযুদ্ধের জন্য বা যুদ্ধের জন্য আত্মত্যাগ করছে। আমরা জয়নালকে পাই, যে জয়নালও জানতো মুক্তিবাহিনীর কথা, যে তারা বনে জঙ্গলে লুকায় আছে, কিন্তু তারা এটা কেউ স্বীকার করে নাই। শেষে দিয়ে যায় যখন মৃত্যুর মুখে পড়ছে তখন হচ্ছে জয়নালকে আমরা দেখি যে সে এটা স্বীকার করে। এবং জয়নাল যে মিথ্যা বলে নাই সেটা আমরা বুঝতে পারি যে যখন জয়নাল এই কথাগুলো স্বীকার করতেছিল তখন রফিক অন্যদিকে তাকায় ছিল। সো বোঝা যায় যে জয়নাল মোটামুটি সত্য কথা আসলে স্বীকার করছে এবং কৈবর্তপাড়া এই জন্যই কিন্তু আগুনটাও দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে রফিক চরিত্রের প্রতীকী তাৎপর্যের কথা বলা হয়েছে, যে রফিক চরিত্রটা আসলে আমাদেরকে কি দেখাচ্ছে, যে সেই গ্রামের না, সে কিন্তু তাও সে এখানে সবকিছু জানে। এবং এই আমরা বা এই রফিক যে আসলে বাংলাদেশের মানুষের প্রতিনিধি সে কথাটা বোঝানো হচ্ছে। এবং এই রফিক যে কোনো রফিক হতে পারে, যে কোনো মুক্তিযোদ্ধা হতে পারে সেটা। এবং উপন্যাসে রফিক যে আমাদের একাত্তর এবং মুক্তিযুদ্ধেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সেটা এখানে উপন্যাসিক লিখে দিয়েছেন। উপন্যাসের ব্যতিক্রমী চরিত্রগুলোর কথা বলা হচ্ছে মীর আলী যে অন্ধ, নিজামের কথা বলা হচ্ছে যে পাগল, যে মিলিটারি আসে খুশি হয়। এছাড়া আমরা এখানে সফদরুল্লাহ, তার পরিবার, এদেরকে দেখতে পাই। এবং এই উপন্যাসটাতে আসলে আমরা যুদ্ধকালের যে অস্থিরতা, নির্যাতন এবং নির্মমতা, এবং এই নির্মমতার মাঝেও সাধারণ মানুষের মধ্যে যে একটা সাহসিকতা ছিল, তাদের মধ্যে যে একটা আত্মসম্মান বোধ ছিল, সে ব্যাপারগুলো আমরা এখানে দেখতে পাই। উপন্যাসের শুরুতে আমাদের মনে হবে যে বাঙালি বা ওই গ্রামের মানুষরা, নীলগঞ্জের মানুষরা অনেক ভীতু, তারা অনেক সন্ত্রস্ত, তাদের কোনো লাজ লজ্জা নাই, তারা বেঁচে থাকার জন্য মিলিটারি যা বলবে তারা করবে। বাট শেষের দিকে এসে আমরা দেখি যে না, এই মানুষগুলো আসলে অতটাও ভীতু না, তারা সাহসী, তাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে এবং আত্মসম্মান বোধের কারণে তারা লাগলে জীবন বিসর্জন দিবে, কিন্তু তারা মিলিটারিদের বক্তব্য বা কথাকে মেনে নিবে না। যুদ্ধ এড়ানো যায় না এটা আমরা দেখতে পাই, কিন্তু মানুষ চাইলেই যে দৃঢ় প্রতিরোধ করতে পারে এবং বীরত্ব দেখাতে পারে এবং এর মাধ্যমে যে সত্যিকারের সংগ্রামটা হয় সেটা আমরা এখানে দেখতে পাই। সো ক্যারেক্টার গুলো সম্পর্কে তোমাদেরকে এখানে ডিটেলসে বলা আছে। যেমন মেজর এজাজ আহমেদ কে ছিলেন, তিনি পাকিস্তান মিলিটারির কমান্ডিং অফিসারের 58 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। ইনফ্যান্ট্রি শব্দগুলোর অর্থ তোমাদের শব্দার্থতে দেওয়া আছে। বয়স কম মনে হলো, 35-এর কম নয়, চোখ নীলচে, স্মৃতিশক্তি অনেক ভালো। আচ্ছা, অত্যন্ত ধুরন্ধর আর্মি অফিসার। ধুরন্ধর মানে হচ্ছে চালাক, চতুর, বুদ্ধিমান। মুক্তিবাহিনীর খোঁজে গ্রামে একের পর এক লোকদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে আর নির্যাতন করছে। এরপর আজিজ মাস্টারকে পাই, যার বয়স 38, যে কবিতা লিখে, যার বেশিরভাগ কবিতাই প্রেমের। নীলগঞ্জ স্কুলের মাস্টার, তার হাঁপানির রোগ আছে। সে স্বাধীন বাংলা বেতারে গান শুনে, মুক্তিবাহিনীর প্রতি তার একটা ভালোবাসা আছে। সে মুক্তিবাহিনীর জন্য, তারা দেখছি ইমাম, তারপর আজিজ মাস্টার, এদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয় এদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা কখনো পাকিস্তানের জন্য দোয়া করছে কিনা, তখন তারা চুপ থাকে, কিছু বলে না, কিন্তু তারা বাংলাদেশের জন্য বা মুক্তিবাহিনীর জন্য দোয়া করছে। রফিকের সম্পর্কে বলা হচ্ছে তার বয়স 30, দেখে আরো বেশি মনে হয়, রোগা, লম্বা আর ছোট ছোট চোখ। পাক মেজর এজাজ সাহেব খবর দেয়। উপন্যাসের শুরুতে তাকে রাজাকার মনে হলেও সে একজন মুক্তিযোদ্ধা, যা জেনে যাবার পরে মেজর এজাজ তাকে হত্যা করার নির্দেশ দেন এবং তাকে হত্যা করা হয়। মসজিদের ইমাম, সে সেই গ্রামের না, কোন এক দুর্গম এলাকা থেকে এখানে ইমামতি করতে আসছে। মুক্তিবাহিনীর প্রতি তার ভালোবাসা থাকায় মিলিটারি তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।
আচ্ছা, যদিও শেষ পর্যন্ত ইমাম ছাড়া পায়, বাট এর আগে কিন্তু যতদিন ওকে বন্দি করে রাখা হয়েছিল স্কুলে, ততদিন কিন্তু ওকে বেশ ভালো রকমের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছিল। মীর আলী সম্পর্কে বলা আছে যে অন্ধ্রলোক, মিলিটারি নিয়ে যার কোনো আতঙ্ক নাই, নিষ্ক্রিয় চরিত্র, মিলিটারির চেয়ে ঝড় দেখে সে বেশি আতঙ্কিত হয়। আর এই মীর আলীকে দেখে আমাদের ওই মিলিটারি এজাজের তার বাবার কথা মনে পড়ে। নিজামকে বলা হচ্ছে পাগল। সফদরুল্লাহ শুরুতে নিষ্ক্রিয় ছিল, কিন্তু পরে যখন তার বউ এবং বোনের শ্লীলতা হানি করা হয়, পাক সুবেদার এবং রাজাকাররা যখন তাদের সম্মান হানি করে, তখন সে প্রতিবাদী হয়ে দা নিয়ে মারার জন্য খুঁজে বেড়ায়। অর্থাৎ একটা মানুষ প্রথমে নিষ্ক্রিয় থাকলেও পরবর্তীতে সিচুয়েশনের কারণে, পরিস্থিতির কারণে সবাই যে আসলে যুদ্ধে জড়িয়ে পড়ছে, এই ব্যাপারটাকে এই উপন্যাসে জোরালো করা হচ্ছে। তো শব্দার্থ যেগুলো তোমাদের প্রয়োজন এগুলো একটু দেওয়া আছে, একটু খেয়াল করো। যেমন ধরো মণিহারি শব্দের অর্থ কি, প্রহর বলতে কি বোঝায়? প্রহর হচ্ছে 3 ঘন্টা ব্যাপী সময়, অর্থাৎ আমরা 24 ঘন্টাকে আমরা বলি 8 প্রহর বা অষ্টপ্রহর। তাহলে তুমি 3 ঘন্টা করে করে একটা একটা প্রহর তুমি হচ্ছে কাউন্ট করবা। সো রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে, তো আমরা রাত 12টা পার হয়ে গেছে। এরপর দুপুর রাত মানে হচ্ছে মধ্যরাত। মার্চ টার্চ না, মানে হচ্ছে সৈন্যরা যেভাবে কুচকাওয়াজ করে চলে সেটা না, এরকম। এই মার্চ বলতে মার্চকে বুঝায় নাই, মার্চ পাস্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ সৈন্যরা যে কুচকাওয়াজ করে লেফট রাইট করে করে যেভাবে আগায় সেটাকে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপর আরো এরকম যত ধরনের তোমার শব্দার্থ প্রয়োজন সেগুলো এখানে মূল বইয়েরগুলো দেওয়া আছে, একটু দেখে নিবা তোমরা। শ্লীলতাহানি মানে হচ্ছে সম্মানহানি। নিজাম কি আসলে পাগল ছিল? উপন্যাসে তো পাগল বলা হচ্ছে, পাগল না হলে কেউ কেন হাসবে, এটাই বলা হচ্ছে। এটা ট্রু স্টোরি কিনা এটা তো আমরা বলতে পারি না, বাট উপন্যাসের ঘটনাগুলো তো লেখক আসলে অনেক সময় কল্পনা করেন, অনেক সময় নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলেন। বাট মুক্তিযুদ্ধে যে এরকম ঘটনা ঘটছে এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। মেজর এজাজকে তুমি ঘটনার প্রেক্ষাপটে খারাপ বলতে পারো হামিম। গল্পটার বা উপন্যাসের এন্ডিং হচ্ছে এরকম যে রফিক এতদিন মেজর এজাজের সহযোগী হিসেবে কাজ করছে, সেই রফিক যে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের সহযোগী এটা মেজর এজাজ জানতে পারেন এবং জানতে পেরে রফিককে শাস্তি দেন। সৈন্য নিয়ে, বন্দুক নিয়ে অপেক্ষা করেন যে তাকে হত্যা করবেন। সম্ভবত এই উপন্যাস নিয়ে কোনো মুভি নাই, নাটক নাই। ওয়াফিকা, এটার কারণ হচ্ছে ও সহযোগিতা করত, খোঁজ খবর দিত। এখন পুরোপুরি ভাবে তো ও আসলে বিরোধিতা যদি করে তাহলে তো অনেক আগেই মেজর এজাজের তার প্রতি সন্দেহ হয়ে যাবে এবং মেজর এজাজ বুঝে যাবে। তাহলে ও যে কাজটা করতে আসছে সে কাজটা তো করতে পারবে না, ওকে তো কিছুটা হলেও এজাজের বিশ্বস্ততা অর্জন করতে হবে, তাই না? কিছুটা অভিনয় তো করতে হবে। সো আরো কিছু শব্দার্থ যেগুলো তোমাদের প্রয়োজন মূল বইয়ের একটু দেখে নিবা। ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি, ক্লাস শেষের পরে পিডিএফ দিয়ে দেওয়া হবে, সেখান থেকেও দেখে নিতে পারবা। ওকে, সো আমরা এখানে কিছু প্রশ্ন দেখব। যে আমরা বললাম না যে তোমাদের এই উপন্যাস থেকে কোনো বড় প্রশ্ন বা উদ্দীপক আলা প্রশ্ন আসবে না, আসবে হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন। সো বর্ণনামূলক প্রশ্নগুলো আসলে কেমন হয় সেটা একটু এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন হচ্ছে পোশাকটাই এরকম গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়, উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে সংক্ষেপে আলোচনা করো। সো 10 নম্বরের জন্য যখন তুমি এটা অ্যান্সার করতে যাবা তাহলে দেখো ইনভার্টেড কমার ভিতরে আছে, তার মানে তোমার এটা একটা উক্তি। সো বলবা উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে সেটা, তারপরে ব্যাখ্যা করবা। সো এখানে ব্যাখ্যাটা বলা আছে, দেখো বলছে পাকিস্তানি মিলিটারির বৈশিষ্ট্যের প্রসঙ্গে মীর আলীর ছেলে বদিউজ্জামান উল্লেখিত উক্তিটি করেন। পোশাক বলতে পাকিস্তানি মিলিটারি বাহিনীর ইউনিফর্মকে বোঝানো হয়েছে। এটি দ্বারা বোঝানো হচ্ছে সামরিক বাহিনী ইউনিফর্ম পরার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি তার দায়িত্ব, কর্তব্য এবং শক্তির প্রতীকী ক্ষমতা অনুভব করেন, যা তাকে আরো সাহসী বা আরো আক্রমণাত্মক করে তোলেন। অর্থাৎ আমরা যখন কোনো ক্ষমতা পাই তখন আমরা যে সেই ক্ষমতাটার মানে এক্সাক্ট মানে ঠিকঠাক মতো আমরা যে ব্যবহার করি, ইউজ করি, এবং এটাই ওই ক্ষমতাটা যে আমরা বিভিন্ন সময় অপব্যবহারও করি, এই জায়গাটাকে দেখানো হচ্ছে। সো মিলিটারি বাহিনী যখন একটা মিলিটারির পোশাকে আছে, বা তুমি চিন্তা করো যে রাস্তায় একটা যখন তুমি পুলিশ দেখো, সে যখন সিভিল ইউনিফর্মে থাকে তিনি একটা সাধারণ মানুষ, কিন্তু তিনি যখন পুলিশের ইউনিফর্মে থাকেন তখন কিন্তু
অবশ্যই তিনি তার মধ্যে একটা জোর অনুভব করেন। এবং তুমি স্বাভাবিকভাবেই দেখবা যে তুমি রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, তুমি তাকে ধাক্কা দিয়ে চলে যাবা ইজিলি, তোমার মন চাইছে তাড়াতাড়ি যাইতে, তুমি তাকে ধাক্কা দিয়ে চলে যাবা। কিন্তু একটা পুলিশকে তুমি কখনো ধাক্কা দিয়ে চলে যাবা না, তুমি তার সাইড থেকে চলে যাবা। না দেখে ধাক্কা দিলে অন্য বিষয়, কিন্তু ইচ্ছা করে কিন্তু তুমি কখনো সেই পুলিশটাকে ধাক্কা দিয়ে যাবা না। রিজন কি? রিজন হচ্ছে তার পোশাক, ইউনিফর্ম। তো এখানে এটাই বলা হচ্ছে যে একজন ব্যক্তি যখন তার ওই বিশেষ বাহিনীর পোশাক পরে, তখন সে তার দায়িত্ব, কর্তব্য এবং শক্তির যে ক্ষমতা সেটা অনুভব করে, এবং সে অনেক বেশি সাহসী হয়ে ওঠে, এবং কখনো কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে, যে আমি পুলিশ, আমি এটা, আমি ওটা, তুই আমাকে কি করবি কর, আমি দেখে নিব। সে তার ক্ষমতার সর্বোচ্চটুকু ব্যবহার করার চেষ্টা করে। এর মানে এই নয় যে সামরিক বাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবেই হিংস্র বা নিষ্ঠুর। অর্থাৎ এখানে তিনি এটাও আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে তারা ক্ষমতা প্রয়োগ করে মানে এই না যে তারা সবাই হিংস্র, সবাই নিষ্ঠুর। তার মানে এই যে তাদের কাজ এবং পরিবেশের কারণে তাদের যে আচরণ বা তাদের যে মানসিকতা, এটা অনেক সময় রক্ষণাত্মক বা কঠোর হতে পারে। তুমি দেখো যে আমরা প্রায়ই দেখি যে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা অনেক জায়গায় অনেক কঠোর ভূমিকা পালন করে। এবং তোমার মনে হতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী মানেই হচ্ছে কঠোর। না, সিচুয়েশন ব্যাপারটা হচ্ছে যে তাদের দায়িত্বই হচ্ছে তাদেরকে এই সময় কঠোর হইতে হবে, এই সময় মানুষগুলোকে এখান থেকে সরাইতে হবে। ওরা যদি কঠোর না হয় তাহলে হয়তো বা মানুষ সরবে না। ব্যক্তিগত জীবনে খোঁজ নিয়ে দেখো, তারা খুব কোমল সংবেদনশীল মনের অধিকারী, এরকম অনেক এক্সাম্পল আছে। তো এটাই বোঝাতে চাচ্ছেন আমাদেরকে লেখক যে তাদের দায়িত্বের কারণে অনেক সময় তাদেরকে রক্ষণাত্মক বা কঠোর আচরণ করতে হতে পারে। এবং এখানে এটা একটা প্রতীক যেটা ক্ষমতা এবং কর্তব্যের সঙ্গে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব যুক্ত করতে পারে। উপন্যাসে মিলিটারিরা কি কাজ করছে, মানুষের মনে ভয় ধরানোর জন্য তারা কোনো জায়গায় গেলে আমরা দেখছি যে মানুষকে মেরে ফেলছে, অর্থাৎ পানিতে ডুবে গেলেও দেখা যাচ্ছে মিলিটারি পোশাকের কথা মনে করে বদিউজ্জামান হচ্ছে এই উল্লেখিত কথাটা বলছেন। এরপর মুসলমানের জন্য ভয়ের কিছু নাই, এরা মুসলমানদের খুব খাতির করে, তবে পাক্কা মুসলমান হওয়া লাগে, চায়ের কলমা জিজ্ঞেস করে। উক্তিটি কার? পুরো উপন্যাস পড়ে এই উক্তির সত্যতা সম্পর্কে তোমার মতামত বিস্তারিতভাবে লেখো। আমরা জানি যে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু মুসলমানদের তুলনায় হিন্দুদের উপর বেশি নির্যাতন করা হয়েছিল, কারণ পাকিস্তানি মিলিটারি বাহিনী ছিল হচ্ছে মুসলমান। তো তারা মুসলমানদেরকে কিছুটা ছাড় দিলেও হিন্দুদেরকে একেবারেই ছাড় দিত না। তারা হচ্ছে রাস্তায় এরকম কাউকে পেলে তারা চার কলমা জিজ্ঞেস করতো, অর্থাৎ কালেমা তাইবা, কালেমা শাহাদাত, আমাদের যে চার কলমা আছে সেটা, এগুলো জিজ্ঞেস করে শিওর হতো যে আসলে এই ব্যক্তি মুসলমান নাকি মিথ্যা কথা বলতেছে। অনেক সময় তারা হচ্ছে আরো অন্যান্য বিভিন্ন ভাবেও তারা এটা মেক শিওর করতো যে না আসলেই সে মুসলমান। তো মুসলমান হলে হয়তোবা ছেড়ে দেওয়ার একটা প্রবণতা থাকতো, বাট হিন্দু হলে তারা হচ্ছে ছাড়তো না। এই কারণে আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু পরিবার কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে চলে গেছে, কারণ তাদের উপর বিপদটা কম্পারেটিভলি বেশি ছিল। আচ্ছা, সো এটার অ্যান্সার এখানে বলা আছে যে পাক সেনারা আসলে মুসলমানদেরকে দেখতে পারলেও আমরা মানে প্রথম দিকে আমরা দেখি যে মুসলমানদেরকে দেখতে পারে, তো উপন্যাসের শেষে আমরা দেখতে পাই যে না আসলে পাক সেনাবাহিনী কৌশলগতভাবে মুসলমানদের প্রতি সহানুভূতি দেখাইছিল, যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। তো যখন বিভেদ সৃষ্টি হবে তখন ইউনিটি থাকবে না, ইউনিটি না থাকলে ওরা পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারবে না। এটা ওদের এক ধরনের চাল ছিল। তুমি একটা জিনিস একটু চিন্তা করো, ধরো আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া বা পূর্ব পাকিস্তান। সো পূর্ব পাকিস্তানে আমাদের হিন্দুরাও আছে, মুসলমানরাও আছে, দুইটা টাইপে আছে। এখন মানে পশ্চিম পাকিস্তানে যখন আসলো, ওরা এমন ভাব করলো যে ওরা মুসলমানদের ভাই ভাই, ওরা মুসলমানদের সাথে আছে, আর হিন্দু যারা তাদেরকে কি করলো, আক্রমণ করলো বা তাদের উপর নির্যাতন চালালো। তাহলে এই মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে ইউনিটি, সেই ইউনিটি দ্বারাই তো তারা পূর্ব পাকিস্তানকে স্বাধীন করবে। এখন পশ্চিম পাকিস্তানিরা যখন এই মুসলমান এবং হিন্দুদের ইউনিটি ভেঙে দিল, তখন মুসলমান এবং হিন্দুরা কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে গেলে সহজেই তারা এই মানুষগুলোকে আক্রমণ করে পূর্ব পাকিস্তানকে তাদের কন্ট্রোলে নিয়ে নিতে পারবে। এই জন্য তারা বিভেদ সৃষ্টি করার জন্য দেখা যায় যে তারা এই কৌশলটা চালে। ঠিক আছে, সো এটা এখানে বলা হয়েছে যে তারা আসলে যে শুধু হিন্দুদেরকে হত্যা করছে তা না, অসংখ্য মুসলমানকেও তারা নির্মম ভাবে হত্যা করছে। এই যে ইমামকেই তো ধরে নিয়ে চলে গেছে। এবং তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন একটা গল্প পাবা, রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াসের। ওখানে দেখবা যে আখতারুজ্জামান ইলিয়াস দেখাচ্ছেন যে একজন ইমাম মসজিদে আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান দেওয়ার সময় তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে 26শে মার্চের রাতে, মানে 25শে মার্চে। সো এটা এক ধরনের তাদের একটা কৌশল আর কি, তারা সবার উপরে নিপীড়ন আসলে করছে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে। ওকে, সো এরপর আরো কিছু প্রশ্ন এবং নমুনা উত্তর দেওয়া আছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকে এরকম করবে। তারপর হচ্ছে এই উক্তিটি কার? উক্তিটি করার কারণ কি ছিল? রফিক ও মেজরের সম্পর্কে টানাপোড়েন কিভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে সেগুলো বলা আছে। সো রফিক এবং মেজর দুজন মিলে যে আসলে
কিভাবে ঘটনাগুলো আগায়। যেমন আজিজ মাস্টারকে যখন অপমান করতে চায় তখন মেজর রফিককে হুকুম দেয়, তখন রফিক কিন্তু উল্টা যুক্তি দেয় যে না দরকার নাই, এটা করার দরকার নাই। তখন হচ্ছে মেজর বলে যে তোমার কি বাঙালি ভাইদের প্রতি দরদ হচ্ছে, তুমি কেন আমার কথা শুনতেছো না। এবং দেখা যায় যে আমাদের রফিক কিন্তু পাল্টা প্রশ্ন করে, তাকে মেজরকে প্রশ্ন করে। সো এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা কিন্তু ধীরে ধীরে জানতে পারি যে আমাদের রফিক হচ্ছে একজন মুক্তিযোদ্ধাদের সহযোগী বা মুক্তিযোদ্ধাদের কাছে খবর পাস করার কাজ করে। তারপর রফিক চরিত্রটার আরো ব্যাখ্যা বলা আছে, রফিক যে মুক্তিবাহিনীর সদস্য এটা যে পরে জানে সেটা এখানে মোটামুটি বলা আছে। একটা কুইজ, আমরা আগে একটু প্রশ্নটা পড়ি। নীলগঞ্জে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের কথিত অবস্থান জানার জন্য মেজর এজাজ স্কুলের আজিজ মাস্টারকে কি প্রস্তাব দিয়েছিলেন, যে আজিজ মাস্টারকে কি করবেন যদি আজিজ মাস্টার এই সৈন্যদের কথা, যে এই নীলগঞ্জের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অর্থাৎ মুক্তিযোদ্ধারা কোথায় লুকিয়ে আছে এই তথ্যটা যদি মেজর এজাজকে দেয়, তাহলে মেজর এজাজ এই আজিজ মাস্টারকে কি দিবেন, কিসের লোভ দেখাইছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে। এটা অলরেডি তোমাদের এতক্ষণে মাথায় আসার কথা, কারণ আমি অনেকবার বলছি উনি কবিতা লিখতেন, প্রেমের কবিতা। কেন লিখতেন, কার জন্য লিখতেন, তাকে আমরা নিরপেক্ষ বলতে পারি না। ওকে, সো আমরা কুইজটা এন্ড করি। প্রস্তাব দিছিল হচ্ছে ও যদি বলে তাহলে জয়নাল মিয়ার যে মেয়ে মালা তার সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিবে, এই প্রস্তাবটা দিছিল। সো অ্যান্সার হবে হচ্ছে সি। আশা করি যে তোমরা হচ্ছে বুঝতে পারবা যে এখানে আসলে কি ধরনের কি হয়। এখানে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া আছে, যেমন হিন্দুস্তান বেতারে সব প্রচার চালাচ্ছে, এটা দিয়ে কি বুঝাইছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এই দোয়া পড়তেন, এর মর্তবাই অন্য। দোয়াটা জানেন? ইমাম সাহেবের উক্তির অন্তরালে কি লুকিয়ে আছে? আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল? রফিক চরিত্রটি আমাদের কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয় কিনা? রফিক চরিত্রটা দ্বিমুখী চরিত্র মনে হলে কেন মনে হয় সেটা একটু। দ্বিমুখী মানে হচ্ছে দুই দিকেই সুবিধা করতে চাওয়া বা দুই দিকেই থাকতে চাওয়া, এরকম আমাদের কাছে মনে হয় কিনা সেটা আমাদের কাছে জানতে চাইতে পারে। খেয়াল রাখবা বর্ণনামূলক প্রশ্নগুলো কখনোই তোমার বইয়ে হুবহু অ্যান্সার থাকবে না। তোমাকে বর্ণনামূলক প্রশ্নগুলো নিজে কি বুঝছো সেই বোঝার উপর, সেই উপলব্ধির উপর থেকে উত্তর করতে হবে। এই জন্যই বলবো যে এই উপন্যাসটা হচ্ছে অবশ্যই অবশ্যই অন্তত একবার তোমাদের পড়া থাকা উচিত। না পড়া থাকলে কিন্তু জীবনেও এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা না। এটা সৃজনশীল না যে একটু একটা কিছু জেনে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম বলে বলে অনেকক্ষণ পেঁচাইতে পারবা। এটা বর্ণনামূলক প্রশ্ন, এটার জন্য মূল টেক্সটটা পড়া থাকা জরুরি। বদিউজ্জামান কাদের ভয় এবং কোথায় লুকিয়েছিল তার অবস্থা বর্ণনা করো। অপমানের চেয়ে মানুষ মৃত্যুকে শ্রেয় মনে করে। আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই করো। আমরা দেখাবো যে কিভাবে প্রথমে আজিজ মাস্টার বেঁচে থাকাটাকে প্রাধান্য দিয়েছিলেন, প্রথমে অপমানিত হতে রাজি হয়েছিলেন জয়নালের সামনে পর্যন্ত, কিন্তু সেটা যখন মালার সামনে যাওয়ার প্রসঙ্গ আসলো তখন কিন্তু তিনি এই অপমান থেকে মৃত্যুকে শ্রেয় মনে করেছেন এবং মৃত্যুকে স্বীকার করে নিয়েছেন, এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিলিটারি এসে আজিজ মাস্টারকে হত্যা করে ফেলে। সো এই ঘটনাটা তুমি হচ্ছে তোমার ভাষায় তোমার মতো করে বর্ণনা দিবা। সো এখানে 6টার মতো প্রশ্ন আছে বর্ণনামূলক, একটু নিজেরা উত্তর করার চেষ্টা করবা। এটা যেহেতু এক সপ্তাহের মতো সময় পাচ্ছ, নেক্সট ফ্রাইডে আবার আমাদের ক্লাস, তো এর আগ পর্যন্ত অনেকটা টাইম আছে, এমন তো না যে কালকেই ক্লাস। সো সময় করে ধীরে সুস্থে এই হোমওয়ার্কটা নিজের জন্য লিখে ফেলবা, আমার জন্য না, নিজের জন্য, নিজে বোঝার জন্য। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবারও নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাস সম্ভবত তোমাদের সাথে লাস্ট ক্লাস। সো সবাই ক্লাসে জয়েন করো। দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যদি কারো প্রশ্ন স্কিপ হয়ে যায় সে অবশ্যই কিউএনএ তে প্রশ্নটা কইরো। আমি চেষ্টা করছি এতক্ষণ পর্যন্ত বারবার দেখে দেখে যে কারো প্রশ্ন স্কিপ হয়ে গেছে কিনা, বাট কন্টিনিউয়াসলি মেসেজ যেহেতু আসতে থাকে, সো কারোটা স্কিপ